ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য নেভাল ট্রিটি। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1893 সালের অক্টোবর এবং নভেম্বর মাসে। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 24শে জানুয়ারি 2021 সালে। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অব দি নেভাল ট্রিটি। আমার বিয়ের ঠিক পরের জুলাই মাসটা স্মরণীয় হয়ে থাকবে। এই এক মাসে আমার বন্ধু শার্লক হোমস 3টে অতি জটিল কেসের সমাধান করে এবং তার ছায়া সঙ্গে হওয়ার সুবাদে আমি খুব কাছ থেকে দেখি তার বুদ্ধির বিক্রম। না, হোমসের বুদ্ধি নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, তবে এটা বলতেই হবে যে এই 3টে কেসই রহস্যের সাংঘাতিক প্যাঁচালো জাল তৈরি করেছিল। কিন্তু যেভাবে তরোয়ালের আঘাতে ফিনফিনে চাদর টুকরো টুকরো হয়ে যায়, ঠিক সেভাবেই হোমসের পর্যবেক্ষণ ও বুদ্ধি রহস্যের সমস্ত জাল শত টুকরো করে ছিঁড়ে দেয়। আমি এই 3টি অভিযান, দি অ্যাডভেঞ্চার অব দ্য সেকেন্ড স্টেন, দি অ্যাডভেঞ্চার অব দ্য নেভাল ট্রিটি এবং দি অ্যাডভেঞ্চার অব দ্য টায়ার্ড ক্যাপ্টেন শিরোনামে লিপিবদ্ধ করেছি। এর মধ্যে প্রথমটিতে রাজপরিবারের এতজন সদস্য এবং এত অপ্রিয় সত্যি জড়িয়ে রয়েছে যে সে কথা জনসমক্ষে তুলে ধরা যাবে না। বেশ মনে আছে, এই কেসটি হোমসের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতার কঠিন পরীক্ষা নিয়েছিল এবং বলাই বাহুল্য, আমার বন্ধু সেই পরীক্ষায় দুর্দান্তভাবে পাশ করে। পুলিশ মহলে তার খ্যাতি এতটাই ছড়ায় যে ফরাসি পুলিশ থেকে মসিয়ে দুবুগ এবং জার্মান পুলিশ থেকে ফ্রিটস ভন ওয়াল্ডব্লুম এসে হোমসের থেকে তালিম নিয়ে যায়। শ্রোতা যতই উদ্গ্রীব হন না কেন, এই শতাব্দীতে এমন উপাখ্যান কোথাও প্রকাশিত হবে কিনা সন্দেহ। দ্বিতীয় ঘটনাটিও কিছু কম যায় না। এই ঘটনা এবং তাকে অবলম্বন করে গজিয়ে ওঠা একাধিক ঘটনাগুলোর জন্যই কেসটা অভিনব এবং এর সাথে জাতীয় সুরক্ষা ও জাতীয় স্বার্থের মতো বিষয়ও জড়িয়েছিল। স্কুল জীবনে পার্সি ফেল্পস নামের একটি ছেলে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম। আমার বয়সী হলেও পার্সি আমার চেয়ে 2 ক্লাস উঁচুতে পড়ত। সে ছিল অসম্ভব প্রতিভাবান এক ছাত্র। স্কুল শেষ করে স্কলারশিপ নিয়ে কেমব্রিজে পড়াশোনা করতে যায় এবং সেখানেও তার জয়যাত্রা অব্যাহত থাকে। শুধু পড়াশোনাই নয়, পারিবারিক সূত্রেও দারুণ সমৃদ্ধ ছিল আমার বন্ধু পার্সি ফেল্পস। লর্ড হোল্ডহার্স্টের মতো ডাকসাইটে রাজনৈতিক নেতা ছিলেন পার্সির মামা, তবে এতে পার্সির লাভের চেয়ে অসুবিধাই হতো বেশি। এই সম্পর্কের জন্যই সে সবার ঠাট্টা রসিকতার পাত্র হয়ে উঠেছিল। এমনকি খেলার মাঝে 2-4 ঘা খেতেও হতো তাকে। পরে কানাঘুষো শুনেছিলাম যে নিজের প্রতিভা ও পারিবারিক প্রভাব খাটিয়ে ফরেন অফিসে বেশ গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পেয়েছিল সে। পার্সির কথা একরকম ভুলেই গিয়েছিলাম। ঠিক এই সময় তার কাছ থেকে একটা চিঠি পেলাম। খাম ছিঁড়ে চিঠিখানা বার করে দেখি আমার স্কুলের বন্ধু লিখেছে, ব্রিয়াব্রে বোকিং। প্রিয় ওয়াটসন, আমি নিশ্চিত তুমি তোমার অন্যতম প্রিয় বন্ধু ব্যাঙাচি ফেল্পসকে ভুলে যাওনি। মনে আছে নিশ্চয়ই, তুমি তখন ক্লাস 3 আর আমি ক্লাস 5। তুমি হয়তো শুনেছ যে আমি নিজের মামার সুপারিশ ও প্রভাবের জোরে ফরেন অফিসে একটা জমকালো চাকরি পেয়েছিলাম। এই কাজটা শুধু বিশ্বাসভাজন বা দায়িত্বশীল মানুষদেরই দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একটা বিশ্রী দুর্ঘটনা আমার ক্যারিয়ারকে বিপর্যস্ত করে তুলেছে। সেই ভয়ানক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে আর দিচ্ছি না। তুমি আমারই অনুরোধে সাড়া দিলে সব খুলে বলবো। আমি মাঝে ব্রেন ফিভারে আক্রান্ত হয়ে 9 সপ্তাহ শয্যাশায়ী ছিলাম। এখন সেরে উঠলেও দুর্বলতা পুরো মাত্রায় রয়েছে।
বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থায় এখনো পৌঁছয়নি। তোমার সাথে মিস্টার শার্লক হোমসের বন্ধুত্বের কথা আমি জানি। তুমি কি ওনাকে একবারটি আমার বাড়িতে আনতে পারবে? আমি একটা মারাত্মক ঘোরালো সমস্যার মধ্যে পড়েছি এবং উপরমহল একরকম হাত তুলে নিয়েছে, বলেছে এই ক্ষেত্রে আর কিছুই করার নেই। আমি অবশ্য এত তাড়াতাড়ি হাল ছাড়তে রাজি নই এবং এই কারণেই আমার মিস্টার শার্লক হোমসের পরামর্শ চাই। তুমি ওনাকে যথাসম্ভব তাড়াতাড়ি আমার এখানে নিয়ে আসতে পারলে তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এই অনিশ্চয়তার মধ্যে আর থাকতে পারছি না। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে আমার গলা চেপে ধরছে। তুমি হয়তো ভাববে আমি আগে তার সাহায্য চাইনি কেন। এমন নয় যে আমি ওনার কথা জানতাম না বা ওনার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম না। আসলে এই ঘটনা আমার উপর এমন প্রভাব ফেলেছে যে সুস্থভাবে ভাবনা চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। তারপরেই ব্রেন ফিভার। এখন কিছুটা সামলে উঠতে পেরেছি, তবে মাঝে মাঝে খুব ভয় হয় যদি আবার অসুস্থ হয়ে পড়ি। এই চিঠিটাও আমার ডিকটেশন শুনে শুনে অন্য একজন লিখছেন। নিজের হাতে লেখার মতন অবস্থাতেও নেই। তোমার কাছে আমার কাতর আবেদন, যত তাড়াতাড়ি পারো মিস্টার হোমসকে আমার কাছে নিয়ে এসো। ইতি, তোমার স্কুলের বন্ধু পার্সি ফেলপস। চিঠিটা পড়ে বুকের ভেতরটা মুচড়ে উঠল। ছোটবেলার বন্ধুর সমস্যার কথা শুনলে কারই বা ভালো লাগে। একবার ভাবলাম নিজেই এই কাজটাতে ঝাঁপিয়ে পড়ি। বন্ধু যখন আমার, তখন তাকে সাহায্য করার চেষ্টা আমাকেই করতে হবে। কিন্তু পর মুহূর্তেই ভাবলাম এই ব্যাপারে আমি হোমসের সামনে নিতান্ত শিশু। এই কাজটাকে ও শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ফেলপস আমার বন্ধু হলেও একমাত্র হোমসই তাকে সাহায্য করতে পারে। আমার স্ত্রীও বললেন একটুও সময় নষ্ট না করে এই খবরটা হোমসকে জানাতে। স্ত্রীর কথা ফেলা যায় না, তাই ব্রেকফাস্ট সেরেই পা বাড়ালাম বেকার স্ট্রিটের দিকে। দরজা ঠেলে আমার পুরনো বন্ধুর ঘরে ঢুকে দেখি হোমস একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে ডুবে রয়েছে। বুনসেন বার্নারের নীলচে শিখার ওপর একটা কাঁচের বয়াম বসানো, তার ভেতরে একটি পদার্থ টকবক করে ফুটছে। আমি ঘরে ঢুকে আমার প্রিয় আর্ম চেয়ারটায় বসলাম। হোমস একবার আমার দিকে তাকিয়ে নিজের এক্সপেরিমেন্টে ফিরে গেল। খানিক এদিক সেদিক করে টেস্ট টিউবের মধ্যে একটা সলিউশনকে বেঁধে ফেলতে সক্ষম হলো সে। তারপর হাতে একটা লিটমাস পেপার নিয়ে নিজের মনেই হাসল। বেশ বুঝলাম বন্ধুবর একটা সমাধানের মুখে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে আমার দিকে তাকিয়ে হোমস বলল, ওয়াটসন, তুমি মোক্ষম সময় এসে হাজির হলে। এই পেপারের রং যদি নীল থাকে বুঝবে সব ঠিক আছে, কিন্তু নীল থেকে লাল হলেই বুঝবে ব্যাপার গুরুতর। একটা মানুষের জীবন নির্ভর করছে এর উপর। হোমস হাতের কাগজের টুকরোটা ওই টেস্ট টিউবে ডোবালো এবং চোখের নিমেষে সেটায় লাল রং ধরল। হোমস তা দেখে সেই পরিচিত মুচকি হাসি দিয়ে বলল, ঠিক যা ভেবেছিলাম। ওয়াটসন, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি কয়েকটা কাজ সেরে নিই ততক্ষণে। ওই পার্সিয়ান স্লিপারের মধ্যে তামাক রয়েছে, তার সদ্ব্যবহার করো ততক্ষণ। হোমস উল্টো দিকে টেবিলে বসে খসখস করে কয়েকটা টেলিগ্রাম লিখল। দেখে মনে হলো তার বেশ তাড়া রয়েছে। লেখা শেষ করে হোমস একটা বেল বাজালো। তার জবাবে দেখি দরজার সামনে একজন অল্প বয়সী ছেলে এসে দাঁড়ালো। হোমস তার হাতে টেলিগ্রামগুলো ধরিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। তারপর আমার সামনে চেয়ারটাতে বসে বলল, তেমন কিছু নয়, খুবই সাধারণ একটা মার্ডার কেস। আশা করি তোমার কাছে এর চেয়ে আরো ইন্টারেস্টিং রহস্যের হদিশ পাওয়া যাবে, যাতে ভালোভাবে মাথা খাটানো যায়। বলো হে ডাক্তার, কি এনেছো? আমি কোনো কথা না বলে পার্সি ফেলপসের চিঠিটা হোমসের দিকে এগিয়ে দিলাম। ও চিঠিটা হাতে নিয়ে তার শব্দগুলোর মধ্যে ডুবে গেল। হোমসের এই ক্ষমতাখানা কিন্তু অদ্ভুত। ওকে মনঃসংযোগের জন্য বাড়তি কসরত করতে হয় না। চিঠিটা পড়া শেষ করে আমার হাতে দিয়ে হোমস বলল, এর থেকে খুব একটা কিছু জানা যাচ্ছে না, তাই তো? কিছুই না। কিন্তু হাতের লেখাটার মধ্যে একটা ব্যাপার আছে। চিঠির প্রেরক নিজে কিন্তু চিঠিটা লেখেননি। একদমই তাই, চিঠিটা একজন মহিলা লিখেছেন। মহিলা? আমার মনে হলো লেখাটা অন্য কোনো পুরুষের। না 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 ওয়াটসন, লেখাটা একজন মহিলার। এরকম চরিত্রের মহিলা
বড় একটা দেখা যায় না। এনাকে অনায়াসে ব্যতিক্রমী বলা যেতে পারে, তবে এই ব্যতিক্রমটা ভালো না মন্দ তা বলতে পারবো না। না হে ওয়াটসন, তুমি আমার মধ্যে ওই অনুসন্ধিৎসার আগুনটা জেলে দিয়েছ। আমাদের অবিলম্বে ওয়াকিং যাওয়া উচিত। গিয়ে দেখি এই উচ্চপদস্থ আমলা কি এমন সমস্যার মধ্যে পড়লেন, আর এটাও দেখি তার চিঠিগুলো কে লিখে দিচ্ছেন। তুমি রেডি তো ওয়াটসন? সে আর বলতে, এখনই বেরোতে পারি। চলো তবে। ভাগ্য সদয় থাকায় ওয়াটারলু স্টেশন থেকে সকালের ট্রেনটা পেয়ে গেলাম। ঘন্টা পেরোনোর সামান্য আগেই ট্রেনটা আমাদের ওয়াকিং এ নামিয়ে দিল। গাছগাছালিতে ঢাকা সুন্দর একটি জায়গা। ব্রিয়াব্রেতে পৌঁছে দেখলাম সেটা খোলা মাঠের ওপর পেল্লায় একটা বাড়ি। স্টেশন থেকে তার দূরত্ব বেশি না হলেও বাড়িটা লোকালয়ের হট্টগোল থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছে। হোমস আর আমি কয়েক মিনিট পা চালিয়ে হাঁটতেই পৌঁছে গেলাম। নিজেদের পরিচয় দিতে আমাদের একটি সুদৃশ্য ড্রয়িং রুমে বসানো হলো। খানিক পর দরজা খুলে ঢুকলেন শক্তপোক্ত চেহারার এক পুরুষ। ভদ্রলোকের গাল দুটো টকটকে লাল, বয়স আন্দাজ 40, চোখে মুখে একটা আবছা শিশু সুলভ চাঞ্চল্য। আমাদের দেখে কৃতার্থ কণ্ঠে বলে উঠলেন, আপনাদের এখানে দেখে কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। পার্সি অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করছে, বারবার জিজ্ঞেস করছে ওনারা এলেন। বেচারা মহা সমস্যায় পড়েছে তো, তাই খড়কুটো আঁকড়ে বাঁচতে চাইছে। ওর মা বাবা আমাকে বললেন আপনাদের সাথে আগে দেখা করতে। আসলে এই নিয়ে সামান্য কথাতেও পার্সি খুব বিচলিত হয়ে পড়ে। ব্যাপারটা ওর কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। সবই বুঝছি, কিন্তু আমরা এই ব্যাপারে এখনো কিছুই জানি না। মনে হচ্ছে আপনি এই পরিবারের সদস্য নন। ভদ্রলোক প্রথমটায় চমকে গেলেন, তারপর নিজেই কিছু একটা বুঝতে পেরে হেসে বললেন, নিশ্চয়ই আমার এই কোটের পকেটে থাকা JH মনোগ্রামটা দেখে বুঝতে পেরেছেন। আমার নাম জোসেফ হ্যারিসন। আমার বোন অ্যানির সাথে পার্সির বিয়ে হবে, সেই সূত্রে আমি পার্সির আত্মীয়। আমার বোন গত 2 মাস যাবত ওর সেবা করছে। পার্সিকে সারিয়ে তোলার পিছনে আমার বোনের অনেক অবদান রয়েছে। চলুন আমরা ওর চেম্বারের দিকে যাই। সকাল থেকেই পার্সি ভীষণ ছটফট করছে, দেরি করলে আরও অধৈর্য হয়ে পড়বে। সেটা ওর স্বাস্থ্যের পক্ষেও ঠিক হবে না। আসুন এদিকে আসুন। আমরা জোসেফ হ্যারিসনের পিছু পিছু এগোলাম। ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে কিছুটা গিয়ে আর একটা বাঁক নিয়ে একটা দরজার সামনে এসে দাঁড়ালাম। জোসেফ দরজায় কটা টোকা দিয়ে অপেক্ষা করলেন, তারপর ঘরে ঢুকলেন। তার পেছন পেছন আমরাও। ঘরটা দেখলাম বসার আর শোয়ার ঘরের মাঝামাঝি একটা জায়গায়। খোলা জানলা দিয়ে ঘরে ঝাঁপিয়ে পড়ছে তাজা রোদ্দুর। বাগান থেকে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ। জানলার পাশে একটা সোফাতে শুয়ে রয়েছেন অল্প বয়সী এক পুরুষ। তাঁর চোখ মুখ দেখেই বোঝা যায় তিনি কঠিন অসুখ থেকে সদ্য উঠেছেন। মুখ চোখ বসে গিয়েছে। তাঁর পাশেই একজন মহিলা বসেছিলেন। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। সোফাতে শুয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে বললেন, পার্সি, তোমরা কথা বলো, আমি বরং আসি এখন। পার্সি দেখলাম হাত ধরে তাকে বসিয়ে দিল। আমার দিকে চেয়ে উজ্জ্বল হেসে বলল, আমার গরিব খানায় তোমায় স্বাগত জানাই ওয়াটসন। কেমন আছো? ওই জমকালো গোঁড়চোড়ার জন্য তোমাকে প্রায় চেনাই যাচ্ছে না। আর ইনি নিশ্চয়ই তোমার প্রখ্যাত বন্ধু মিস্টার শার্লক হোমস, তাই তো? আপনাকেও স্বাগত জানাই মিস্টার হোমস। প্লিজ হ্যাভ আ সিট, বসুন, আরাম করে বসুন প্লিজ। আমাদের ঘরে ঢুকিয়ে জোসেফ বিদায় নিয়েছিলেন। আমরা বুঝলাম ইনি জোসেফের বোন অ্যানি। তার একটা হাত পার্সির হাতের 5টা আঙুলকে ধরে রেখেছে। এঁকে চট করে ভোলা যাবে না। মাঝারি উচ্চতা, মুখ চোখের গড়ন চমকপ্রদ, চেহারায় একটা মার্জিত সৌন্দর্যের ছাপ। চোখ দুটো কালো ও গভীর, নিকশ কালো চুলে দামাল স্রোতের ইঙ্গিত। ওর সামনে পার্সিকে যেন আরো ফ্যাকাশে অসুস্থ দেখাচ্ছে। পার্সি সোফাতে হেলান দিয়ে উঠে বসে বলল, আমি জানি আপনারা খুব ব্যস্ত থাকেন, তাই আপনাদের সময় নষ্ট করব না। কি হয়েছে সেটাতে সরাসরি চলে যাই। দেখুন মিস্টার হোমস, আমার জীবন দিব্যি চলছিল, সুখ সমৃদ্ধি সবই ছিল। কিন্তু আমার বিয়ের ঠিক আগে
একটা বিশ্রী কাণ্ড ঘটল, এমন কাণ্ড যা আমার জীবনকে পুরো বিধ্বস্ত করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে কোনোদিন বেরোতে পারবো কিনা সন্দেহ। ওয়াটসনের মুখে নিশ্চয়ই শুনেছেন যে আমি ফরেন অফিসে চাকরি করছিলাম, কিছুটা নিজের কর্মদক্ষতার জন্য আর কিছুটা আমার মামা লর্ড হোল্ডহাস্টের প্রভাবে আমি অল্প সময়ের মধ্যে একটা উঁচু পোস্ট পাই, খুবই দায়িত্বশীল এক পোস্ট। মামা বিদেশ মন্ত্রক পাওয়ার পর আমায় বেশ কিছু গোপনীয় কাজ দেওয়া হয় যার সাথে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে। সেই কাজগুলো আমি সাফল্যের সাথে সম্পন্ন করি। এই একটানা সাফল্যের জন্যই আমার কাজ করার ক্ষমতা ও কূটনৈতিক কৌশলের ওপর ওনার গভীর আস্থা তৈরি হয়। 23শে মে, মানে আজ থেকে সপ্তাহ 10 আগে, উনি আমায় নিজের প্রাইভেট চেম্বারে ডেকে পাঠালেন। আমার কাজের ভূয়সী প্রশংসা করে বললেন, আমার দপ্তরের প্রত্যেকেই তোমার কর্মদক্ষতা আর বুদ্ধিমত্তার কথা জানে। সেই কারণেই বিশেষত তোমার জন্যই একটা নতুন কাজ এসেছে। এই যে। দেরাজ থেকে একটা গোটানো কাগজ বের করে আমার হাতে দিয়ে লর্ড হোল্ডহাস্ট বললেন, এই যে, দেখতে রংহীন ধূসর কাগজের তাড়া বলে মনে হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। ইংল্যান্ড আর ইটালির মধ্যে একটা নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে নিয়ে চারপাশে নানান গুজব রটেছে এবং দুর্ভাগ্যক্রমে তার কিছু খবর প্রেসের হাতেও পৌঁছেছে। বুঝতেই পারছ, চুক্তির খুঁটিনাটি প্রেসের কাছে যাওয়াটা মোটেও কাজের কথা নয়। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে এবং যে করে হোক নিশ্চিত করতে হবে যে এই ব্যাপারে আর কোনো কথা যেন কারোর সামনে ফাঁস না হয়। ফরাসি আর রাশিয়ানরা ওঁত পেতে রয়েছে। শুনেছি ওদের দূতাবাস মোটা অঙ্কের টোপ দিয়েছে। প্রচুর টাকার বিনিময়ে ওরা এই চুক্তির গোপন তথ্যগুলো জানতে বা বলা ভালো কিনে নিতে চায়। তাই আমাদের খুব হুঁশিয়ার থাকতে হচ্ছে। দিস ইজ এক্সট্রিমলি কনফিডেন্সিয়াল। এটা তোমায় টুকে রাখতে হবে। বিশ্বাস করো, এই কাজটা না থাকলে আমি এটা দেরাজ থেকে বেরই করতাম না। বাই দ্য ওয়ে, তোমার অফিসে নিজস্ব ডেস্ক আছে তো? হ্যাঁ, আছে। তাহলে এই চুক্তির কাগজটা নিয়ে যাও, একদম দেরাজে ঢুকিয়ে তালা মেরে দেবে। তোমায় জানিয়ে দিচ্ছি কি করতে হবে, তবে এখন নয়। সবাই বেরিয়ে গেলে তুমি এই চুক্তির শর্তগুলো ধীরে সুস্থে লিখে রাখবে, যাতে কেউ বুঝতে বা দেখতে না পারে তুমি কি কাজ করছো। কাজ সেরে এই চুক্তি আর তোমার করা খসড়াটা দেরাজে বন্ধ করে রাখবে। আশা করি চাবি রয়েছে। যাক, নিশ্চিন্ত। কাল সকালে সেটা আবার আমার জিম্মায় তুলে দেবে। বুঝলেন মিস্টার হোমস, আমি নির্দেশ মতো। 1 মিনিট দাঁড়ান মিস্টার ফেলপস। এবার হোমস ফুট কাটল। এই কথোপকথন চলাকালীন ঘরে কি শুধু আপনারা দুজনেই ছিলেন? আগে হ্যাঁ, আর কেউ ছিল না। ঘরটা আকারে আয়তনে বড় ছিল? হ্যাঁ, বেশ বড়, দুদিকে প্রায় 30 ফিট। বুঝেছি, একদম মাঝামাঝি, তাই তো? হ্যাঁ, ওরকমই হবে। আপনারা নিচু গলায় কথা বলছিলেন। আমার মামার কণ্ঠস্বর এমনিতেই নিচু খাদের, সেদিনও তার হেরফের হয়নি। আমি সেদিন প্রায় কোনো কথাই বলিনি, মাঝে মধ্যে শুধু ঘাড় নেড়ে তাঁর কথায় সায় দিচ্ছিলাম। হোমস সব জেনে নিজের চেয়ারে আরো হেলান দিয়ে বসল, চোখে যেন সামান্য পরিতৃপ্তির ছোঁয়া। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হোমসের চোখের পাতাগুলো পরস্পরের সাথে জুড়ে গেল। পরিতৃপ্তিটা এবার ফুটে উঠল তার গলায়। বুঝেছি। হ্যাঁ মিস্টার ফেলপস, এবার বাকি ঘটনাটা বলুন। হ্যাঁ, তো আমি বাকি কর্মচারীদের বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলাম। আমার সহকারী চার্লস গোরট আমার সঙ্গেই বসে। সেদিন ওর কি বেশ একটা জরুরি কাজ বাকি ছিল, তাই ও নিজের ডেস্কে বসে এক মনে কাজ করে যাচ্ছিল। এদিকে ওর সামনে এই গোপনীয় কাজটা করতেও পারবো না। ওর কাজ শেষ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হতো। আমি ভাবলাম ও নিজের কাজ করুক, আমি খাওয়া দাওয়া করে আসি বরং। সেসব সেরে ফিরে দেখি চার্লস বেরিয়ে গেছে।
কাজটা তাড়াতাড়ি শেষ করতেই হতো, কারণ জোসেফ, মানে যিনি আপনাদের এই ঘরে নিয়ে এলেন না, সেই জোসেফ বলছিল ও 11টা ট্রেনে ওয়াকিং আসবে। আমার ইচ্ছে ছিল জোসেফের সাথে একই ট্রেনে এখানে আসার। যাই হোক, আমি ওই গুরুত্বপূর্ণ চুক্তিটা নিয়ে কাজ করতে বসলাম। মিস্টার হোমস, বিভিন্ন শর্ত ও তথ্যের ওপর চোখ বুলিয়েই আমার মনে হলো মামা এক ফোঁটাও বাড়িয়ে বলেননি। এই চুক্তির প্রত্যেকটি ধারার আলাদা গুরুত্ব রয়েছে। দেখুন, সব ভেঙে না বললেও এটুকু বলতেই পারি যে ত্রিমুখী জোটে এই চুক্তি গ্রেট ব্রিটেনের অবস্থান আরও মজবুত করবে। ভবিষ্যতে ফরাসি নৌবাহিনী ভূমধ্যসাগরে ইটালিয়ান নৌবাহিনীকে কোনোভাবে চাপে ফেললে ব্রিটেনের অবস্থান কি হবে সেটাই এই চুক্তিতে পরিষ্কার করে বলা হয়েছে। পুরো চুক্তিটি নৌবাহিনী, নৌযুদ্ধের কৌশল ইত্যাদি বিষয় নিয়ে। চুক্তির শেষে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সই, যেমন জরুরি চুক্তিতে হয়ে থাকে। যাই হোক, আমি গোটা চুক্তিপত্রে ভালো করে চোখ বুলিয়ে সেটাকে কপি করার কাজ শুরু করলাম। চুক্তিটা বেশ লম্বা, ফরাসি ভাষায় লেখা এবং তাতে মোট 26টা অনুচ্ছেদ রয়েছে। আমি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ করছিলাম, কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পরই বুঝলাম রাত 11টার ট্রেন ধরাটা দিবাস্বপ্নের মতোই অসম্ভব। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজে, আর ততক্ষণে আমি 26টার মধ্যে মাত্র গোটা কয়েক অনুচ্ছেদ শেষ করতে পেরেছি। সেই দিনটা আমার জন্য খুব কঠিন ছিল। সকাল থেকে নানা কাজ বোঝার মতো ঘাড়ে চেপে বসেছিল। তারপর এই কাজটা, চোখ খুলে রাখতে পারছিলাম না। ভাবলাম এক কাপ কফি হলে বেশ হয়, মাথাটা পরিষ্কার লাগবে। আমাদের অফিসে একজন বেয়ারা সারা রাত থাকেন। ছোটখাটো কাজ করা, 5 মাস খাটা তার কাজ। সিঁড়ির পাশেই তার ঘর, আর তার কফি তৈরির হাতখানা সোনায় বাঁধানো মিস্টার হোমস। ওই স্পিরিট ল্যাম্প জেলে যা কফি বানায় না, আমাদের অফিসে বেশি রাত অবধি কাজ করা বহু চাকুরেই তার কফির ভক্ত। আমি আমার ঘরে থাকা বেলটা বাজালাম তাকে ডাকার জন্য। অদ্ভুত ব্যাপার, বেয়ারার বদলে খানিক পর এপ্রন পরিহিত এক মহিলা এসে হাজির হলেন। বললেন উনি বেয়ারার স্ত্রী, এই অফিস পরিষ্কার করেন। আমি তাকেই কফির অর্ডার দিলাম। বেশ খানিকটা সময় কেটে গেল। আমি আরও গোটা দুয়েক আর্টিকেল শেষ করলাম। ততক্ষণে তন্দ্রার ভাবটা বেশ পেয়ে বসেছে, চোখ ঢুলে আসছে। তখনও কফির পেয়ালা আমার টেবিলে আসেনি। বুঝতে পারছিলাম না এত দেরি হচ্ছে কেন। আমি দরজাটা খুলে বেরোলাম। এখানে মিস্টার হোমস, আপনাকে এই অফিসের একটু বর্ণনা দিই। আমার দপ্তর থেকে বেরিয়ে একটা সোজা প্যাসেজ পড়ে। আলো জ্বললেও সেটাই একটুও জোর নেই। আমার ঘর থেকে বেরোনোর রাস্তা একটাই, একটা ঘোরানো সিঁড়ির নিচে প্যাসেজের এক প্রান্তে বেয়ারার ঘর। এই ঘোরানো সিঁড়ির মাঝামাঝি একটা ল্যান্ডিং রয়েছে এবং সেখানে আরেকটা প্যাসেজ এসে মিলিত হয়েছে। এই দ্বিতীয় প্যাসেজটা ধরে এগোলে একটা ছোট দরজা পড়ে। সেই দরজা দিয়ে বেরিয়ে আরেকটা ছোট মতো সিঁড়িতে পৌঁছানো যায়। সাধারণত এই অফিসে কর্মরত ভৃত্যরা এই রাস্তা ব্যবহার করেন। মাঝে মাঝে চার্লস স্ট্রিটের দিক থেকে আসা ক্লার্করাও এই রাস্তার শর্টকাট হিসেবে ব্যবহার করেন। আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো মিস্টার হোমস? মানে বোঝাতে পারছি তো? এই অফিস বাড়ির নকশাটা এই ক্ষেত্রে ভীষণ জরুরি। বিলক্ষণ বুঝতে পারছি মিস্টার ফেলপস, আপনার বর্ণনা যথেষ্ট স্বচ্ছ। বেশ, এবার খুব মন দিয়ে শুনুন। এই ব্যাপারটা কঠিন হেঁয়ালির মতোই। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে বেয়ারার ঘরে ঢুকলাম। ঢুকে দেখি উনি অকাতরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, আর তার ঠিক পাশেই স্পিরিট ল্যাম্পের ওপর রাখা কেটলিতে জল টকবগিয়ে ফুটছে। আমি কেটলিটা সাবধানে নামিয়ে স্পিরিট ল্যাম্পটা বন্ধ করলাম। ততক্ষণে কেটলির জল মাটিতে একটু চলকে পড়েছে। আমি ওনাকে ধাক্কা দিয়ে ডাকতে যাব, এমন সময় ওপরের তলায় একটা বেল সশব্দে বেজে উঠল, আর সেটা বাজা মাত্র এই বেয়ারা ধর্মড়িয়ে উঠে বসলেন। আমায় দেখে কেমন হকচকিয়ে গিয়ে ঘুম জড়ানো গলায় বললেন, মিস্টার ফেলপস স্যার, আপনি এখানে? হ্যাঁ, কফি আসতে দেরি হওয়ায় আমি নিজেই চলে এলাম। হ্যাঁ, ওই কেটলিটা বসিয়ে কখন ঘুমিয়ে পড়েছি স্যার, জানি না। বেলের শব্দ তখনও শোনা যাচ্ছে। বেয়ারা আমার দিকে তাকিয়ে আরও অবাক হয়ে বললেন, স্যার আপনি তো এখানে, ওই বেল কে বাজাচ্ছে স্যার? এবার আমার অবাক হওয়ার পালা। আমি ওকে পাল্টা জিজ্ঞেস করলাম, বেল? এটা কোথাকার বেল বলো তো? মানে কোন ঘরের?
আগে আপনি যে ঘরে কাজ করছিলেন। মিস্টার হোমস, নিমেষের মধ্যে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। ঘর ফাঁকা, আর সেই মহামূল্যবান নথি আমার টেবিলের ওপর রাখা, পুরোপুরি অরক্ষিত। ভাবতে পারছেন? আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে উদ্ভ্রান্তের মতো দৌড় দিলাম। 2-3টে করে সিঁড়ি টপকে প্যাসেজ দিয়ে তীর বেগে দৌড়চ্ছি। তখন করিডোরে কেউ কোথাও নেই। ঘরে ঢুকে দেখি সেটাও ফাঁকা। সব কিছু আগের মতোই রয়েছে, শুধু একটি জিনিস ছাড়া। মিস্টার হোমস, আমার টেবিলের উপর রাখা চুক্তির কাগজটা নেই। যে খসড়াটা আমি টুকে রাখছিলাম সেটা রয়েছে, কিন্তু কিন্তু মূল চুক্তিটা নেই মিস্টার হোমস। মূল চুক্তিটা কোথাও নেই। পার্সির এই বর্ণনা শুনে হোমস গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসল। আমি তোকে চিনি, ওর ওই গা ঝাড়া দিয়ে উঠে বসা দেখেই বুঝেছি মস্তিষ্কের কোষে কোনো একটা তরঙ্গ খেলছে। সমস্যাটা তার মনে ধরেছে। হোমস প্রশ্ন করল, এরপর আপনি কি করলেন? আমি বুঝলাম চুক্তিটা চুরি গিয়েছে। চোর ওই সিঁড়ির পাশের দরজা দিয়ে অফিসে ঢোকে, আর তারপর সিঁড়ি দিয়ে উঠে আসে আমার চেম্বারে। অন্য রাস্তা নিলে আমি তার মুখোমুখি হতামই। আচ্ছা, এটাও তো হতে পারে যে চোর ওই ঘরে বা করিডোরে কোথাও ঘাপটি মেরেছিল। আপনি তো বললেন ওই করিডোরে বিশেষ আলো নেই। ইম্পসিবল। মানুষের কথা বাদ দিন মিস্টার হোমস, ওখানে একটা ইঁদুরেরও লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। বুঝেছি। তারপর? মিস্টার হোমস, ততক্ষণে আমার মাথা ঘুরতে শুরু করেছে। কি করব বুঝতে পারছি না। ওই বেয়ারা আমার পিছু পিছু উঠে এসেছিল। আমার ফ্যাকাশে মেরে যাওয়া মুখ দেখে বুঝলো একটা বিশাল গোলমাল হয়েছে। এবার আমরা দুজনেই ঊর্ধ্বশ্বাসে ওই ল্যান্ডিংয়ের পাশের দরজাটার দিকে দৌড়লাম। করিডোর ধরে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে দেখি দরজাটা ভেজানো রয়েছে, তালা দেওয়া নেই। আমরা সেটাকে এক ধাক্কায় খুলে চার্লস স্ট্রিটে এসে দাঁড়ালাম। স্পষ্ট মনে আছে, রাস্তায় পা দিয়েই পাশের কোনো জায়গা থেকে ঘড়ির আওয়াজ শুনলাম। ঘড়িটা 3 বার বাজলো, মানে রাত 9:45। এইটা ভীষণ প্রয়োজনীয় একটা তথ্য দিলেন আপনি। হোমস দেখলাম পাশের টেবিল থেকে একটা পেন তুলে নিয়ে নিজের শার্টের কাফে সময়টা লিখে নিল। বেরিয়েও আমাদের কোনো সুরাহা হলো না মিস্টার হোমস। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চার্লস স্ট্রিটে একটা প্রাণীও নেই, কিন্তু অপর প্রান্তে হোয়াইট হলের রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড়। আমরা কাউকে দেখতে না পেয়ে ওই ফুটপাথ ধরেই দৌড়তে লাগলাম। ওই বৃষ্টির মধ্যেই, ছাতার কথা তখন মাথাতেই নেই। রাস্তার এক কোনায় একজন পুলিশ কর্মী দাঁড়িয়েছিলেন। আমরা দুজনে তার কাছে গেলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, একটা 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 চুরি হয়েছে। একটা মহামূল্যবান নথি ওই ফরেন অফিস থেকে চুরি গিয়েছে। আপনি রাস্তায় কাউকে যেতে দেখেছেন? আমাদের ওরকম বিচলিত মুখ দেখে পুলিশ কর্মীটি ভাবলেন, তারপর কি যেন মনে পড়ায় বললেন, আমি এখানে মিনিট 15-20 দাঁড়িয়ে রয়েছি। এইটুকু সময়ের মধ্যে একজনকেই এই রাস্তাতে যেতে দেখেছি। একজন মহিলাকে, লম্বা এবং বয়স্ক। তার গায়ে একটা ছাপা শাল ছিল। তা শুনে আমার সঙ্গী বেয়ারা বলে উঠলেন, আরে উনি তো আমার স্ত্রী। আর কাউকে যেতে দেখেছেন কি? না, আর কাউকে দেখিনি। তার মানে মিস্টার ফেলপস, চোর নিশ্চয়ই অন্য রাস্তা ধরে পালিয়েছে, মানে ওই দিকের রাস্তাটা। বেয়ারা আমার জামার হাতা ধরে টেনে অন্য রাস্তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইল। আমার তখন গোটা পৃথিবীর ওপর সন্দেহ হচ্ছে। বেয়ারার ব্যবহারে সেটা আরও বাড়ল। ও কি আমাকে ইচ্ছাকৃতভাবে অন্য রাস্তায় নিয়ে যেতে চাইছে? আমি সেই পুলিশ কর্মীটিকে আবারও প্রশ্ন করলাম, মহিলাটি কোন দিকে গিয়েছিলেন? জানি না, সেইটা দেখিনি। ওর ওপর নজর রাখার কোনো কারণ ছিল না, তাই রাখিও নি। তবে হ্যাঁ, এইটুকু মনে আছে যে মহিলাকে দেখে মনে হচ্ছিল উনি খুব তাড়ায় আছেন। কতক্ষণ আগে এই রাস্তায় গেছেন মনে আছে? এই তো গেলেন, বেশিক্ষণ হয়নি। 5 মিনিটের মতো? হ্যাঁ, এই মিনিট 5 ধরতে পারেন। বেয়ারা ভদ্রলোক আবার আমায় তাগাতা দিলেন, স্যার বেকার এখানে সময় নষ্ট করছেন। এখন নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটা মিনিট এখন ভীষণ দামি স্যার। আমার কথা বিশ্বাস করুন, আমার স্ত্রীর এই চুরির সাথে কোনো সম্পর্ক নেই। এই অহেতুক জেরাটা থামিয়ে রাস্তার ওই পাশটা খোঁজ করি চলুন। ঠিক আছে, আর আপনি না গেলে আমি যাচ্ছি। এই বলে বেয়ারা উল্টো দিকে দৌড় লাগালো। তার সাথেই আরও বদ্ধমূল হলো আমার মনের মধ্যে ফুটতে থাকা সন্দেহটা। আমি ওর পিছু পিছু দৌড়ে ওর জামার আস্তিন খামচে ধরলাম। গলা তুলে বললাম, এই 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 তুমি কোথায় থাকো বলো তো? স্যার 16 আইভি লেন, ব্রিক্সটন। স্যার আমি জানি স্যার আপনি আমার সন্দেহ করছেন, কিন্তু মিস্টার ফেলপস আমি বলছি আপনার এই সন্দেহ ভিত্তিহীন। আমার সাথে রাস্তার ওই দিকটা একবার চলুন গিয়ে খোঁজ করি, হয়তো কিছু একটা পাবো। প্লিজ চলুন। আমি ভাবলাম লোকটা নিজের ঠিকানা তো বলেই দিয়েছে, আর ওর এই কথাটা শুনলে ক্ষতি তো কিছু নেই।
এবার ওই পুলিশ কর্মীও আমাদের সাথে রাস্তার অন্য দিকটায় চলে এলেন, কিন্তু কপাল খারাপ, রাস্তায় গম গম করছে ট্রাফিক। পথচারী অনেকেই আছেন, কিন্তু আমাদের প্রশ্নটা, মানে তারা এই রাস্তা ধরে কাউকে যেতে বা পালাতে দেখেছেন কিনা, এর সদুত্তর কেউ দিতে পারলেন না। ততক্ষণে বৃষ্টির তোড়টা বেড়েছে। এমন দুর্যোগের রাতে সবাই চায় যত তাড়াতাড়ি হোক একটা নিরাপদ আস্তানায় ঢুকে পড়তে। আজও সেই নীতির কোনো বদল নেই। আমাদের আকুল আর্তির জবাব কোথাও পেলাম না মিস্টার হোমস। হতাশ হয়ে অফিসে ফিরে এলাম, কিন্তু হাল ছাড়লাম না। সিঁড়ির বিভিন্ন খাঁজ খুপড়ি, প্যাসেজের প্রতি ইঞ্চি আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সব ভোঁভা। আমার অফিস ঘরের বাইরের করিডোর লিনোলিয়ামে মোড়া, খুব সহজেই সেখানে ছাপ ফুটে ওঠে, কিন্তু আবারও তন্ন তন্ন করে খোঁজার পরেও একটাও পায়ের ছাপ পেলাম না। সেদিন কি সারা সন্ধে বৃষ্টি হচ্ছিল? ওই ধরুন 7টা নাগাদ শুরু হয়েছিল। তাহলে সেই মহিলার জুতোরও কোনো দাগ পড়ল না কেন? তিনি তো ওই করিডোর দিয়েই আপনার ঘরে এসেছিলেন, তার জুতোর ওই করিডোরে কাদার ছাপ ফেলার কথা। মিস্টার হোমস, আপনাকে এখানে ডেকে কোনো ভুল করিনি, কোনো কিছুই আপনার নজর এড়ায় না। আপনি ঠিকই ধরেছেন, আমিও তাই ভেবেছিলাম প্রথমটায়, কিন্তু তারপর মনে পড়ল অফিস পরিষ্কার করার কাজে যেসব মহিলাদের নিযুক্ত করা হয় তারা অফিসে এসে ওই বেয়ারার ঘরেই জুতো ছেড়ে সাধারণ চপ্পল পরে নেয়। বুঝলাম, কিন্তু ওরকম বৃষ্টি সন্ধেতেও আপনারা কোনো পায়ের ছাপ পেলেন না? আশ্চর্য ব্যাপার। যাকে, তারপর আপনারা কি করলেন? আমি তখন একেবারে দিশেহারা। হঠাৎ মনে হলো নিজের অফিস ঘরটা পরীক্ষা করে দেখি, কোথাও কোনো গোপন দরজা জাতীয় কিছু নেই তো। না, কিছুই নেই। আবার ঘরের জানলাগুলো মাটি থেকে 30 ফিট ওপরে, এবং সেগুলো ভিতর থেকে শক্ত করে আটকানো ছিল। সিলিংয়েরও কোনো আলাদা বিশেষত্ব নেই, সাধারণ চুনকাম করা সিলিং যেমন হয় সেটাও তেমনই। মিস্টার হোমস, আমি শপথ করে বলতে পারি যে চোর দরজা ছাড়া আর অন্য কোনোভাবে ঘরে ঢুকতে পারে না, একেবারে সাফ কথা। ফায়ারপ্লেসটা দেখেছিলেন? নেই, একটা স্টোভ রয়েছে। আমার ডেস্কের সাথে ঝোলা দড়িটা বেলের সঙ্গে আটকানো রয়েছে। এই বেলটাই আমরা নিচ থেকে শুনেছিলাম, অর্থাৎ সেই ব্যক্তি আমার ডেস্ক অব্দি হেঁটে এসেছিল। কিন্তু এখানেই হিসেবটা আরো জড়িয়ে যাচ্ছে মিস্টার হোমস। যদি ওই চুক্তির কাগজটা হাতানোই চোরের লক্ষ্য হয়ে থাকে, তবে সে বেল বাজালো কেন? চুপচাপ কাজটা সেরে ঘর থেকে বেরিয়ে যেতে পারত। এখানেই রহস্য। ঠিক কথা, এরকম ঘটনা বড় একটা দেখা যায় না। আপনি একটু আগেই বললেন যে আপনারা দুজনে অফিস ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছিলেন। এমন কিছু পাননি যা থেকে এই অনুপ্রবেশকারীর সম্পর্কে একটা ধারণা করা যায়? মানে সে কোনো রকম চিহ্ন ফেলে গিয়েছিল কি? ধরুন এক পাটি গ্লাভস বা সিগারের টুকরো বা ওরকম কিছু? না, সেরকম কিছুই পাইনি আমরা। কোনো গন্ধও পাননি? গন্ধ 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 সেরকম কিছু তো মনে পড়ছে না মিস্টার হোমস। না। বুঝতে পেরেছি। তামাকের গন্ধ থাকলে তদন্তের সুবিধে হতো। আসলে মিস্টার হোমস, আমি নিজে স্মোক করি না, তাই ওরকম কড়া গন্ধ ঘরে থাকলে সেটা নিঃসন্দেহে আমার নাকে আসতো। কোথাও কোনো ক্লু ছিল না, শুধু জানতাম আমাদের বেয়ারার স্ত্রী মিসেস ট্যানজি তাড়াহুড়োয় অফিস থেকে বেরিয়ে যান, এবং তিনি কখন বাড়ি ফেরেন সেই বিষয়ে মিস্টার ট্যানজি কোনো পরিষ্কার জবাব দিতে পারেননি। সেই পুলিশকর্মী আর আমি সলা পরামর্শ করে ঠিক করলাম যে কাগজটা পাচার করার আগেই এই মহিলাকে আটক করা উচিত। ততক্ষণে স্কটল্যান্ড ইয়ার্ড অব্দি খবর চলে গেছে। পুলিশ ডিটেকটিভ মিস্টার ফোর্বস খুব তাড়াতাড়ি এসে হাজির হলেন। তার উদ্যম দেখে মনে ভরসা পেলাম। একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে আমরা ব্রিক্সটনের আইভি লেনে হাজির হলাম, মানে বেয়ারার দেওয়া ঠিকানায়। দরজায় টোকা দিতে একটি অল্প বয়সী মেয়ে দরজা খুলে দিল। মেয়েটি বলল যে তিনি মিসেস ট্যানজির বড় মেয়ে এবং তার মা তখনও বাড়ি ফেরেননি। আমরা অপেক্ষা করব বলায় সে আমাদের সামনের ঘরে বসতে বলল। মিনিট 10 পর দরজায় টোকা পড়ল, আর আমরা একটা মস্ত ভুল করলাম। এখনো তার কথা ভাবলে হাত কামড়াতে ইচ্ছে করে। হাতের ইশারাতে মেয়েটিকে দরজা খুলতে বললাম। আমরা ঘরে বসে শুনলাম মেয়েটি দরজা খুলেই চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে উদ্দেশ্য করে বলছে, মা তোমার সাথে দেখা করবেন বলে দুজন অপেক্ষা করছেন, বলছেন কি যেন একটা দরকার আছে। পরের মুহূর্তেই আমরা শুনলাম একজোড়া পা দ্রুত গতিতে করিডোর ধরে দৌড়চ্ছে।
ফোর্বস এক লাফে উঠে দরজাটা হাট করে খুলে দিয়ে তাকে অনুসরণ করলেন। আমরা দুজনেই তার পিছু পিছু বাড়ির পিছনের অংশে একটা আধা রান্নাঘর আর আধা বসার ঘরে গিয়ে দাঁড়ালাম। মিসেস ট্যানজির দু চোখে তখন টক টক করছে রাগের আগুন। আমাদের দিকে রাগী দৃষ্টিতে খানিক তাকানোর পর উনি আমায় চিনতে পারলেন। এবার রাগের বদলে তার মুখে ভিড় করে এলো রাজ্যের বিস্ময়। আমায় বললেন, হে কি মিস্টার ফেলপস, আপনি এখানে? মিস্টার ফোর্বস কড়া গলায় ওনাকে বললেন, আচ্ছা, এখন আবার অবাক হওয়ার নাটক করা হচ্ছে। এই ঘরে কারা অপেক্ষা করছে বলে আপনি ভাবছিলেন? আমি তো ভেবেছিলাম আপনারা ওই ব্রোকারদের কাছ থেকে এসেছেন। আসলে আসলে আমাদের কিছু সমস্যা হচ্ছে, তাই জন্য। গল্পখানা জমছে না একটু। যাই হোক, কোনো লুকোছাপা না করেই আপনাকে বলি যে আপনি ফরেন অফিস থেকে খুব গোপনীয় কিছু ডকুমেন্ট চুরি করেছেন, আর সেটাকে কোথাও লুকিয়ে ফেলতে বা পাচার করতে বা নষ্ট করে ফেলতেই আপনি এইখানে দৌড়ে আসেন। তাই আপনাকে এই মুহূর্তে আমি ছাড়তে পারবো না, কেমন? আপনার তল্লাশি নিতে হবে, এবং সেই জন্য আপনাকে আমার সাথে স্কটল্যান্ড ইয়ার্ডে আসতে হবে। মহিলা এই কথার ঘোরতর প্রতিবাদ করলেন। আপনি এটা কি বলছেন? আমি কিচ্ছু নিইনি, কোনো জিনিস না। আপনাদের আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু না, তার কোনো কথাতেই কাজ দিল না। একটা ঘোড়ার গাড়ি ডেকে মিস্টার ট্যানজিকে নিয়ে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডে চলে এলাম। অবশ্যই বাড়ি ছেড়ে আসার আগে আমরা রান্নাঘরটা খুঁটিয়ে দেখে এসেছিলাম, বিশেষত রান্নাঘরের স্টোভ, কারণ আমার মনে হয়েছিল মহিলা হয়তো বেগতিক দেখে পেপারগুলো জ্বালিয়ে দিয়েছেন। রান্নাঘরে উনি কিছুক্ষণ একা ছিলেন, কিন্তু না, ছাই বা পোড়া কাগজের টুকরো কিছুই পেলাম না। স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে তাকে মহিলা পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো। এরাই মিসেস ট্যানজির তল্লাশি নেবেন। আমি অধীর আগ্রহে তখন বাইরে অপেক্ষা করছি। হৃৎপিণ্ড দ্রুত ওঠানামা করছে। খানিক পর সেই মহিলা পুলিশ কর্মীটি বেরিয়ে এসে খবর দিলেন মিসেস ট্যানজির সাথে কোনো পেপার নেই। আমি এতক্ষণ নিশ্চিত ছিলাম যে এই মহিলাই অফিস থেকে এই চুক্তি হাতিয়েছেন এবং তার কাছেই কাগজটা পাওয়া যাবে। অন্য কোনো সম্ভাবনার কথা আমার মাথাতেই আসেনি। এইবার আমাকে একটা অজানা আতঙ্ক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কি করব এবার? কি হবে? এতক্ষণ একটা উত্তেজনার মধ্যে ছিলাম, এবার আমায় কেউ ভয়ের খাদে ধাক্কা মেরে ফেলে দিল। মিস্টার হোমস, আমি ছোটবেলা থেকেই একটু নার্ভাস প্রকৃতির। ওয়াটসন তো আমার সহপাঠী ছিল, ও আমায় স্কুল থেকে চেনে। ওকে জিজ্ঞেস করুন, ওই একই কথা বলবে। যখন বুঝলাম এই অতি গোপনীয় চুক্তি হারিয়ে গিয়েছে এবং কে নিয়েছে সেটা কেউ জানে না, তখন আমার দু চোখে অন্ধকার ঘনিয়ে এলো, আর আমার মাথায় গিজগিজ করতে লাগলো একটার পর একটা দুশ্চিন্তা। শুধু নিজেকে নিয়েই নয়, নিজের পরিবার পরিজনদের নিয়েও। প্রথমেই ভাবলাম আমার নির্বুদ্ধিতার খেসারত দিতে হবে আমার মামাকে। উনি লর্ড হোল্ডহাস্ট, এতদিন সসম্মানে চাকরি করে এসেছেন। এবার তার মুখে চুনকালি পড়বে এবং তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবো আমি। ক্যাবিনেটে তিনি নিজের সহকর্মীদের মুখ দেখাবেন কি করে? আর আমার কথাই ধরুন, আমি কি এই ব্যাপারটাকে নিছক দুর্ঘটনা বলে কাটিয়ে দিতে পারবো? পারবো না মিস্টার হোমস, কারণ যেখানে দেশের কূটনৈতিক স্বার্থ সুরক্ষার কথা জড়িয়ে রয়েছে, সেখানে এইসব দুর্ঘটনার দোহাই দিয়ে পার পাওয়া যায় না মিস্টার হোমস। আমার জীবন তো পুরো ধ্বংস হয়ে গেল। নতুন করে শুরু করার সমস্ত রাস্তা বন্ধ করে দিল ওই কয়েক ঘন্টা, ওই অভিশপ্ত কয়েক ঘন্টা। বেচারা পার্সির কথা শুনে আমার খারাপই লাগছিল। হাজার হোক আমার বহুদিনের পুরনো বন্ধু। তাছাড়া এরকম বিপর্যয়ের মধ্যে পড়লে কারই বা মাথা ঠিক থাকে? সবাই তো আর শার্লক হোমস হয় না। পুরনো ঘটনাগুলোর বর্ণনা দেওয়া যে পার্সির কাছে ভীষণ পীড়াদায়ক হয়ে পড়ছিল, সেটা বেশ বুঝতে পারছিলাম। ও শরীরটাও এখন ভালো নেই। এতটা কথা বলে হাঁপিয়ে পড়েছিল। একটু থেমে আবার শুরু করলো। মিসেস ট্যানজির কাছে কাগজটা নিয়ে শোনার পর আমি ঠিক কি করেছিলাম মনে নেই, তবে এটুকু বলতে পারবো যে নিজের ওপর নিয়ন্ত্রণ খুইয়ে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে সবাইকে ব্যস্ত করে তুলেছিলাম। পুলিশ কর্মীরাও আমায় নিয়ে সমস্যায় পড়েছিলেন। তারা অনেক কষ্টে আমায় শান্ত করেন। একজন সজ্জন পুলিশ কর্মী আমায় নিজের গাড়িতে চাপিয়ে ওয়াটারলু স্টেশন অবধি পৌঁছে দেন। আমার মানসিক অবস্থা দেখে উনি আমায় হয়তো একলা ছাড়তে ঠিক সাহস পাননি। হয়তো উনি আমায় ট্রেনে করে ওয়াকিং অবধি পৌঁছে দিতেন। ভাগ্যজোরে স্টেশনে
ডক্টর ফেরিয়ারের সাথে দেখা হয়। উনি এখানকার অতি পরিচিত একজন ডাক্তার। ভাগ্যিস দেখা হয়েছিল, কারণ আমি স্টেশনে জ্ঞান হারাই। ডক্টর ফেরিয়ার সঙ্গে না থাকলে মুশকিলেই পড়তাম। উনি আমার দায়িত্ব নেন এবং প্রাথমিক চিকিৎসা করেন। বাড়ি আসতে আসতে আমার সমস্ত বুদ্ধি শুদ্ধি লোপ পায়। আমি প্রলাপ বকছি তখন। আমায় ওই অবস্থায় দেখে অ্যানি এবং আমার মা ভীষণ ঘাবড়ে যান। ওয়াটারলু স্টেশনে ওই ডিটেকটিভের মুখে ডক্টর ফেরিয়ার জানতে পেরেছিলেন যে কি হয়েছে। তিনি সেই কথা মা এবং অ্যানিকে জানান। খুব সঙ্গত কারণেই আমায় ওই অবস্থায় দেখে কি জন্য আমি ওরকম উন্মাদের মতন আচরণ করছি জেনে তারা আরও ভেঙে পড়েন। সবাই বুঝতে পারেন যে শারীরিক ও মানসিক দিক থেকে আমি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছি এবং সেটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এই বেডরুমটা আদতে জোসেফের। এখানেই আমাকে শোয়ানো হয় এবং গত 9 সপ্তাহ যাবৎ আমি এখানেই শয্যাশায়ী। ব্রেন ফিভার ধরা পড়ে। জ্ঞান ছিল না অনেক দিন। অ্যানির সেবা এবং ডাক্তারের চিকিৎসায় কাজ দিয়েছে, না হলে আমি আজ আপনার সাথে কথা বলতে পারতাম না। অ্যানির সকালবেলাটা আমার দেখাশোনা করে, রাতের দিকে একজন নার্স থাকেন। এক এক সময় আমার ফিট হতো, আর সেই সময় আমাকে সামলানো প্রাণান্তকর কঠিন হয়ে পড়ত। আস্তে আস্তে শরীরটা সুস্থতার দিকে অগ্রসর হলো। যুক্তির ক্ষমতা ফিরতে শুরু করলো। অনেক কিছু ভুলে গেছিলাম জানেন। 3 দিন হলো সব আস্তে আস্তে মনে পড়তে শুরু করেছে। সেটাও একটা অভিশাপ। সেই ভয়ানক সন্ধেটা আবার আমায় পীড়া দিতে শুরু করেছে। মাঝে মাঝে ভাবি স্মৃতি হয়তো না ফিরলেই ভালো হতো। স্মৃতি ফেরার পরে আমি মিস্টার ফোর্বসকে একটা টেলিগ্রাম করি। উনি এই ঘটনা তদন্ত করছেন। উনি আমার তারের প্রত্যুত্তরে বললেন যে তদন্তে ফাঁক রাখা না হলেও কোনো সূত্র মেলেনি। বেয়ারা এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কিছুই পাওয়া যায়নি যা থেকে প্রমাণ হয় যে এই দুজন চুরির সাথে যুক্ত। এরপর পুলিশের সন্দেহ পড়ে আমার সহকর্মী চার্লস কোরটের ওপর, কারণ সেই রাতে ও অনেকক্ষণ আমার অফিস ঘরে ছিল। কিন্তু এটা খুব একটা লাকসই চুক্তি নয় মিস্টার হোমস, কারণ ও ঘরে থাকাকালীন আমি চুক্তির কাগজটা বেরি করিনি। ওর নামটা ফরাসি শোনালেও ইংল্যান্ডের প্রতি ওর দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্নই নেই। তদন্ত আবার ধাক্কা খেল। এমন কিছুই পাওয়া গেল না যা থেকে প্রমাণ হয় চার্লস এই চুরিতে জড়িত। ব্যাস, ওখানেই ব্যাপারটা থেমে গিয়েছে। ইট হ্যাজ কাম টু আ ডেড এন্ড। মিস্টার হোমস, বিশ্বাস করুন, আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আপনি আমার শেষ ভরসা। আপনি যদি সাহায্য না করেন, আমার ক্যারিয়ার, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। হেল্প মি মিস্টার হোমস, আই বেগ অফ ইউ, প্লিজ হেল্প মি, প্লিজ। এতক্ষণ উঠে বসে কথা বলার পর পার্সি ধপ করে বিছানার কুশনের সাথে মিশে গেল। অ্যানি দেখলাম একটা গ্লাসে করে কি একটা ওষুধ খাওয়ালো ওকে। হোমস খানিক চুপ করে বসে রইল, চোখ বন্ধ, মাথাটা পেছন দিকে এলিয়ে দিয়েছে। বাইরের কেউ দেখলে ভাববে হোমসের মন নেই, কিন্তু আমি জানি হোমসের মধ্যে একটা ভাঙা গড়ার কাজ চলছে। একটা যুক্তির ইমারত সে তৈরি করছে, তারপর পছন্দসই না হওয়ায় সে নিজেই সেটা ভেঙে গড়িয়ে দিচ্ছে, আবার আর একটা তৈরি করছে। অবশেষে চোখ খুলে হোমস বলল, আপনি সবকিছুরই এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন যে আমার মনে খুব বেশি প্রশ্ন নেই পার্সি, তবে একটা জরুরি প্রশ্ন রয়েছে। আপনি যে গোপন চুক্তি নিয়ে কাজ করছেন সে কথা কি ঘুণাক্ষরেও কাউকে বলেছিলেন? না, কাউকে বলিনি মিস্টার হোমস। এমনকি মিস হ্যারিসনকেও না? না, বলিনি। কি করেই বা বলবো? কাজটা পাওয়ার পর এবং শুরু করার আগে আমি তো ওয়াকিংয়ে আসার সুযোগই পাইনি। আর আপনার পরিবারের কেউই আপনার সাথে দেখা করতেও আসেননি, তাই তো? না, কেউই আসেননি। আচ্ছা, আপনার অফিসের রাস্তা, এই অফিসের বিভিন্ন গলি, করিডোর ইত্যাদির ব্যাপারে তারা কিছু জানতেন? হ্যাঁ, তা জানতেন। আমি তাদের ঘুরে দেখিয়েছি। অবশ্য এই চুক্তির ব্যাপারে কিছু না জানলে এই প্রশ্নগুলো ধোপে টেকে না। আমি কাউকেই কিচ্ছু জানাইনি, বিশ্বাস করুন মিস্টার হোমস। মিস্টার ট্যানজি, মানে আপনার ওই বেয়ারা, তার সম্বন্ধে আপনি কি জানেন?
শুধু এটুকু যে উনি একসময় সেনাবাহিনীতে ছিলেন। কোন রেজিমেন্ট? শুনেছি কোল্ড স্ট্রিম গার্ডস। ধন্যবাদ মিস্টার ফেলপস। আমি বাকিটা মিস্টার ফোর্বসের কাছ থেকে জেনে নেব। ওরা এই তথ্য জোগাড় করার কাজে দুর্দান্ত, যদিও সেটা কি করে কাজে লাগাতে হয় তা মাঝে সাঝে বুঝতে। বাহ, ফুল গাছটা তো দারুণ সুন্দর। প্রকৃতির এক অনুপম সৃষ্টি। হোমস দেখি বিজ্ঞের মতো জানলার সামনে গিয়ে একটা মস রোজের ডাঁটি তুলে ধরল। চোখে একরাশ তারিফ নিয়ে তাকে রইল সবুজ আর টকটকে লালের অনির্বচনীয় মিশ্রণের দিকে। হোমসের হলো কি, ফুল গাছ নিয়ে তাকে এত মুগ্ধ হতে এর আগে কখনো দেখিনি। কিন্তু দেওয়ালের দিকে পিঠ করে সে বলল, জানো ওয়াটসন, আমার ধারণা দৈব ক্ষমতার মধ্যে ভালো যা কিছু রয়েছে তা প্রকাশ পেয়েছে এই ফুলের রঙের মধ্যে। আমাদের ক্ষমতা বলো, শক্তি বলো, ইচ্ছে, খাওয়া দাওয়া সবকিছুই জীবন ধারণের শর্ত। কিন্তু এই গোলাপটার দিকে একবার তাকিয়ে দেখো ওয়াটসন, এর রূপ, রং, গন্ধে বর্ণময় জীবনটাই ধরা পড়েছে। এখানে কিন্তু কোনো শর্ত নেই, এইটাতে নির্ভেজাল জীবনকে পাওয়া যাবে, বুঝলে? আমার মনে হয় এই ফুলের থেকেই আমাদের এগিয়ে যাওয়ার রসদ খুঁজে নিতে হবে। হোমসের কথা শুনে পার্সি এবং অ্যানি তার দিকে অবাক হয়ে তাকাল। এরকম একটা গুরুতর রহস্যের মাঝে হঠাৎ হোমস ফুল আর জীবন দর্শন নিয়ে পড়ল। ওদের মুখে হতাশার ছায়া স্পষ্ট দেখা গেল। হোমস ফুলটা 2 আঙুলের ফাঁকে নিয়ে রূপ, রস, গন্ধ নিয়ে কথা বলেই যাচ্ছিল। এমন সময় একটু অধৈর্য হয়ে অ্যানি প্রশ্ন করলেন, মিস্টার হোমস, আপনার কি মনে হয় কোনো রাস্তা দেখতে পাচ্ছেন কি? অ্যানির গলায় হোমস জীবন দর্শন থেকে জীবনে ফিরে এলো। ও হ্যাঁ, রহস্য মানে সেই চুরি, তাই তো? এই ফুলের শোভায় সব ভুলতে বসেছিলাম। দেখুন, এই ঘটনাটা নিঃসন্দেহে খুব জটিল। এরকম কেস বড় একটা দেখিনি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি এই বিষয়ে অনুসন্ধান করব এবং কিছু পেলে আপনাদের তো জানাবই। আপনি কোনো ক্লু পেয়েছেন কি? আপাতত 7খানা আপনার থেকেই পেয়েছি, তবে সেগুলো কতটা কার্যকর তা এখনই বলতে পারবো না। খতিয়ে দেখতে একটু সময় তো লাগবেই। আপনি কি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, করছি। নিজেকে। মানে আমার মাঝে মাঝে নিজের ওপরই সন্দেহ হয়। তাড়াহুড়োয় কোনো ভুল সিদ্ধান্তে পৌঁছচ্ছি না তো। এবার অ্যানি হ্যারিসনের গলায় বিরক্তিটা স্পষ্ট ফুটে উঠল। তাহলে যত তাড়াতাড়ি পারেন লন্ডনে ফিরে গিয়ে নিজের যুক্তি আর সিদ্ধান্তগুলো যাচাই করে নিন। ধন্যবাদ মিস হ্যারিসন, খুব ভালো পরামর্শ দিলেন আপনি। ওয়াটসন, এমন পরামর্শ মানতেই হয়। চলো হে, ওঠা যাক। মিস্টার ফেলপস, আমরা উঠি। আপনি সাবধানে থাকবেন। এই কেস যে আমি সলভ করতে পারবো এমন কথা দিতে পারছি না, তাই মিথ্যে কোনো আশা রাখবেন না। কিন্তু মিস্টার হোমস, আপনি কোনো আশার আলো না দেখাতে পারলে আমার শরীর যে ঠিক হবে না মিস্টার হোমস। আমি আবার কাল সকালে ট্রেনে আসব, কিন্তু গোড়াতেই বলে রাখি কালকেও এই বিষয়ে কোনো ভালো খবর দিতে পারবো কিনা সন্দেহ। ঈশ্বর আপনার মঙ্গল করুন মিস্টার হোমস। আপনি কালকেও আসবেন বলেছেন, এটাই আমার কাছে অনেক অনেক। আমার কাছে সামান্য হলেও কিছু তো হচ্ছে। বলতে ভুলে গিয়েছিলাম মিস্টার হোমস, লর্ড হোল্ডহার্স্টের কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি। কি বলেছেন চিঠিতে? কাটা কাটা শব্দে পরিষ্কার বলেছেন যে এই ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। আমি সেরে উঠে কাজে যোগ দেওয়ার পর ওনারা আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন। মানে মামা ভদ্র ভাষায় লিখেছেন যে তাড়াতাড়ি সেরে উঠে কাজে যোগ দিও, যাতে আমরা তোমায় বরখাস্ত করতে পারি। এই নিয়ে রাগ বা দুঃখ করার কোনো অবকাশই নেই মিস্টার হোমস। গাফিলতি যে হয়েছে সে কথা আমি অস্বীকার করতে পারি না। সেটা ঠিক, লর্ড হোল্ডহার্স্ট ভুল কিছু লেখেননি। চলো ওয়াটসন, আমাদের সামনে প্রচুর কাজ এখন। ফেরার পথে মিস্টার জোসেফ হ্যারিসন গাড়িতে স্টেশন অবধি পৌঁছে দিলেন। সেখান থেকে আমরা পোর্টসমাউথ থেকে আসার ট্রেনে চেপে বসলাম। হোমস ট্রেনে চুপ করেই রইল। ও শুধু নিজেই জানে কোন গভীর চিন্তায় ও ডুবে রয়েছে। ট্রেন ক্ল্যাফম জাংশন ছাড়ার পর হোমস নিজের মৌনব্রত ভঙ্গ করল। আমার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলল, জানো ওয়াটসন, এই উঁচু ট্রেন লাইন ধরে লন্ডন আসতে বেশ ভালো লাগে। তুমি ওপর থেকে বাড়িগুলোকে দেখতে পারো।
হোমস তখন থেকে কি আরম্ভ করেছে, রহস্যের খোঁজ করতে গিয়ে ফুলের প্রশংসা, তারপর এখন এই বিদঘুটে বাড়িঘর, হট্টগোল, এরকম বদখত দৃশ্য দেখেও ওর এরকম তরতাজা বোধ করা, এটা কোন ধরনের রসিকতা রে বাবা? হোমস বোধহয় আমার মনের ভাবটা বুঝেই বলল, ওয়াটসন তাকাও, ভালো করে তাকাও হে বন্ধু। ওই স্লেটের ছাদের ভিড়ভাট্টার মধ্যে মাথা তোলা ওই ইটের বাড়িগুলো দেখতে পাচ্ছ তুমি? ওগুলো তো বোর্ড স্কুল। আমি বলবো লাইট হাউস। সাদামাটা রংহীন সমুদ্রের মধ্যে মাথা তোলা লাইট হাউস। এদের দেয়া আলোর সন্ধানের উপর ভরসা করেই দিশা পাবে ভবিষ্যৎ। ভাবো একবার ওয়াটসন, ওই বাড়িগুলোর মধ্যে সযত্নে লালিত হচ্ছে ভবিষ্যৎ। শিশু কিশোর মন আর মনন পাচ্ছে তালিম। ইংল্যান্ডকে উজ্জ্বল দিনগুলোর দিকে এরাই নিয়ে যাবে। আচ্ছা, তোমার বন্ধু পার্সি ফেলপস মদ্যপান করেন না বোধহয়? না, তা করেন না। আমারও তাই মনে হয়, কিন্তু এই বিষয়ে সব দিক খতিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। বেচারা পার্সি ফেলপস মহা সমস্যায় ফেঁসেছেন। মানে লাইফ জ্যাকেট মাঝ সমুদ্রে ওয়াটসন, ওকে টেনে হিঁচড়ে ডাঙায় তোলাটাই একটা চ্যালেঞ্জ। আচ্ছা, মিস হ্যারিসনকে তোমার কেমন লাগলো? বেশ প্রখর ব্যক্তিত্বের অধিকারিণী বলেই মনে হলো। তবে মানুষটা খারাপ নন। অবশ্য সেটা আমার ভুলও হতে পারে। উনি এবং ওনার ভাইয়ের মধ্যে স্বভাবের মিল কতটা রয়েছে আরও দেখতে হবে। তবে আমার মনে হয় গত বছর পার্সি আর অ্যানির বাগদান হয়েছে। উনি নিজের ভাইকে নিয়ে আসেন পার্সির পরিবারের সবার সাথে আলাপ পরিচয় করতে। তারপরেই এই সাংঘাতিক কাণ্ডটা ঘটে এবং তারা দুজনেই এখানেই থেকে যান। বুঝলে ওয়াটসন, এইটাই মনে হচ্ছে আপাতত। বাকি খবর ঘুরে ঘুরে জোগাড় করতে হবে। কিন্তু আমার প্র্যাকটিসটা। থামো ওয়াটসন, একদম থেমে যাও। তুমি বলতে চাইছো আমার কেসগুলোর থেকে তোমার ওই জর্জালার কেস বেশি ইন্টারেস্টিং? না না হোমস, আমি বলতে চাইছিলাম ইদানিং কাজের চাপটা একটু কম, তাই তোমার সাথে ঘুরতে কোনো অসুবিধে হবে না। বাহ, এই তো চাই। চলো তবে দুই মূর্তিতে একসাথে ঝাঁপাই। প্রথমে ফোর্বসের কাছে যাব, ওর মুখ থেকে কিছু ব্যাপার জানা দরকার, তারপর সমাধানের রাস্তা ঠিক করব। তুমি বললে কিছু ক্লু পেয়েছো? তা পেয়েছি, বেশ কয়েকটা পেয়েছি। আচ্ছা ওয়াটসন, আজ সকালে বেকার স্ট্রিটে এসে তুমি কি দেখেছিলে? কি আবার? তুমি ওই লিটমাস পেপার আর সলিউশনে মগ্ন ছিলে। ঠিক কথা। এই ক্লুগুলোকেও আমায় লিটমাস পেপারের মধ্যে ফেলে যাচাই করতে হবে, আর তার জন্যই খোঁজ খবর করতে হবে। আপাত দৃষ্টিতে যে ক্রাইমের কোনো উদ্দেশ্য থাকে না, সেগুলো সলভ করা কঠিন হয়। এই অপরাধের উদ্দেশ্য নেই বলবো না, কিন্তু প্রশ্ন হলো এই চুরি থেকে লাভবান হবে কে? ভেবে দেখো, রাশিয়ান আর ফরাসিরা এই চুক্তির কাগজ পেলে লুফে নেবে। যে তাদের এটা বিক্রি করার কথা ভাবছে তার কাছে রয়েছে মোটা অঙ্কের টাকার লোভ। এছাড়াও আর একজন এই তালিকায় থাকতে পারেন। কে? লর্ড হোল্ডহার্স্ট। লর্ড হোল্ডহার্স্ট? কি বলছো তুমি হোমস? লর্ড হোল্ডহার্স্ট চুরি কেন করতে যাবেন? জিনিসটা তো একদিন তার কাছেই ছিল। এমনটাও হতে পারে যে লর্ড হোল্ডহার্স্ট কোনো অজানা কারণবশত এই চুক্তিটা নষ্ট করে ফেলতে চাইছিলেন, আর পার্সির হাতে তুলে দিয়ে সেই কাজটাই বাস্তবায়িত করেছেন। লর্ড হোল্ডহার্স্টের মতো একজন শ্রদ্ধেয় মানুষ এরকম করবেন? না 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 হোমস, এটা হতে পারে না। এটা বাড়াবাড়ি করছো তো। আহা ওয়াটসন, আমি একবারও বলছি না যে এটাই হয়েছে। আমি শুধু বলছি একটা সম্ভাবনার কথা, এবং আরো খোঁজ না নিয়ে আমি এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না। আজ লর্ড হোল্ডহার্স্টের সাথে একবার দেখা করব, দেখি ওনার কি বলার আছে। এদিকে অন্যান্য ব্যাপারে খবর নেওয়ার কাজটা শুরু করে দিয়েছি। শুরু করে দিয়েছো মানে? হ্যাঁ, ওয়াকিং স্টেশন থেকে লন্ডনের সবকটা খবরের কাগজে তার করে দিয়েছি। আজ সন্ধ্যের কাগজগুলোতে একটা বিজ্ঞাপন বেরোবে। এই যে দেখো। হোমস আমার হাতে একটা নোট বই থেকে ছেঁড়া পাতা ধরিয়ে দিল। তাতে দেখলাম পেন্সিল দিয়ে লেখা রয়েছে 10 পাউন্ডের পুরস্কার। মে মাসে 23 তারিখ রাত 9:45 নাগাদ একটি ঘোড়ার গাড়ি চার্লস স্ট্রিটের ফরেন অফিসের দরজায় বা তার সংলগ্ন এলাকায় একজন সওয়ারিকে নিয়ে আসে। সেই ঘোড়ার গাড়ির নাম্বার কেউ জানাতে পারলে 10 পাউন্ড পুরস্কার পাবেন। যোগাযোগ করুন 221B বেকার স্ট্রিট। আমি বিজ্ঞাপনটা পড়ে জিজ্ঞেস করলাম, চোর যে ঘোড়ার গাড়িতে করে ফরেন অফিসে এসেছিল সেই ব্যাপারে এত নিশ্চিত হচ্ছ কি করে?
ওয়াটসন, তোমার মিস্টার ফেলপসের বর্ণনাটা মনে আছে? সেই ঘরে বা করিডোরে লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। তাহলে চোর নিঃসন্দেহে বাইরে থেকে এসেছে, আর যদি বাইরে থেকে এসে থাকে তাহলে করিডোরের লিনোলিয়ামে তার পায়ের ছাপ থাকতই। কারণ সেই রাতে বৃষ্টি হচ্ছিল, আর তার জন্য করিডোরে কাদামাখা পায়ের ছাপ পড়াটা অবশ্যম্ভাবী। মনে করে দেখো, চুরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই পার্সি আর সেই বেয়ারা এই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেও কিছু পায়নি। সুতরাং একদিক থেকে নিশ্চিত হয়ে বলাই যায় যে চোর ঘোড়ার গাড়িতে চড়ে এসেছিল। হতে পারে, এমনটা হওয়া খুব স্বাভাবিক। এইটা আমাদের প্রথম ক্লু। এই ক্লু ধরে রহস্যের একটা মোড়ে আমরা পৌঁছতে পারি। দ্বিতীয় ক্লু হচ্ছে ওই বেল বাজানো। ওয়াটসন, আমার মন বলছে, শুধু বলছে না, তার দৃঢ় বিশ্বাস যে এটাই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বেলটা বাজলো, কিন্তু কেন? চোর ঘরে ঢুকে দেখলো সেখানে কেউ নেই, টেবিলের ওপর চুক্তির কাগজটা পড়ে রয়েছে। এমন সুযোগ লাখে কেন, কোটিতেও মেলে না। সে তো চুক্তিটা পকেটে পুরে নিঃসাড়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারত। বেল বাজাতে গেল কেন? চোর কি বেল বাজিয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে চাইছিল, নাকি চোরের সাথেও কেউ ছিল যে এই চুরিটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, নাকি গোটা ব্যাপারটা নিছকই একটা দুর্ঘটনা, নাকি? হোমস আর একটা কথাও বলল না। যে নৈশব্দ থেকে তরবরিয়ে উঠে কথা বলেছিল সেই নৈশব্দের মধ্যেই আবার ডুবে গেল। এতদিনে হোমসের আচরণে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই অবাক না হয়ে খুশি হলাম। বুঝলাম হোমসের মাথার ভেতরে মাথা তুলেছে আর একটা সম্ভাবনা, আর ওর চিন্তা শক্তি সেই সম্ভাবনার খোসা একটা একটা করে ছাড়িয়ে যাচাই করে নিচ্ছে তার মধ্যে আদৌ কোনো সত্যি রয়েছে কিনা। টার্মিনাসে পৌঁছতে 3টে বেজে গেল। ট্রেনটা পথে একটু লেট করল। তাড়াতাড়ি একটু খেয়েই দুজনে দৌড়লাম স্কটল্যান্ড ইয়ার্ডের দিকে। হোমস এর মধ্যেই মিস্টার ফোর্বসকে একটা তার করে দিয়েছিল। স্কটল্যান্ড ইয়ার্ডের দপ্তরে পৌঁছে দেখলাম উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। ফোর্বস স্কটল্যান্ড ইয়ার্ডে আমাদের পরিচিত আর 5 জনের মতো নন। ছোটখাটো চেহারা, মুখে চোখে বুদ্ধির ছাপ রয়েছে, কিন্তু বন্ধুত্বপূর্ণ ব্যবহারের চিহ্ন মাত্র নেই। হোমস যে এই কেসে কাজ আরম্ভ করেছে সেটা শুনে ঠান্ডা গলায় বললেন, আপনার কাজের কথা আমি জানি। পুলিশের সংগ্রহ করা তথ্য ব্যবহার করে আপনি রহস্য উদ্ঘাটন করেন, তারপর সেই পুলিশকেই অকর্মণ্য সাব্যস্ত করেন। আপনাকে আমার ভালোই চেনা আছে। মিস্টার ফোর্বস রেকর্ড কিন্তু উল্টো কথা বলছে। আমার গত 53টা কেসের মধ্যে উদ্ঘাটক হিসেবে আমি স্বীকৃতি পেয়েছি মাত্র 4টিতে। বাকি 49টা কেস সলভ করার বাহবা পেয়েছে পুলিশ বাহিনী। আপনার বয়স, অভিজ্ঞতা দুটোই কম বলে হয়তো জানেন না। তবে একটা কথা আপনাকে বলে রাখি মিস্টার ফোর্বস, এই কেসে যদি সাফল্য চান তাহলে আপনাকে আমার সঙ্গে কাজ করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আশা করি ব্যাপারটা আপনাকে বোঝাতে পেরেছি। হোমসের গলায় কর্তৃত্বের ভাব মিস্টার ফোর্বসকে বুঝিয়ে দিল এই তদন্ত কে চালাচ্ছে। তাতে কাজ দিল সঙ্গে সঙ্গে। মিস্টার ফোর্বসের ব্যবহারে আমূল পরিবর্তন এলো প্রায় সঙ্গে সঙ্গেই। উনি এবার একটু হাসি ফুটিয়ে বললেন, কয়েকটা সূত্র আমার দিকেও ছাড়ুন না স্যার। বিশ্বাস করুন, এই কেসে আমি এখনো কিছুই পাইনি। তার আগে বলুন, আপনি এখনো অবধি কি কি করেছেন? করেছি বলতে, ট্যানজি মানে ফরেন অফিসারের ওই বেয়ারার পেছনে লোক লাগানো হয়েছে। উনি সেনাবাহিনীতে যে ইউনিটে ছিলেন সেখানেও খোঁজ নিয়ে দেখেছি যে লোকটা ভালো, সৎ প্রকৃতির। ওর বিরুদ্ধে কেউ কিছু বলেনি, কিন্তু ওনার স্ত্রী ঠিক সুবিধের নন। আমার মনে হয় মহিলা এই ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু সেগুলো দাবিয়ে রেখেছেন। মিসেস ট্যানজির পেছনে লোক লাগিয়েছেন? আমাদের একজন মহিলা পুলিশকর্মী ওনাকে অনুসরণ করেছে। মহিলা মাঝে মধ্যে 2-4 পেয়ালা গলায় ঢালেন, ইফ ইউ নো হোয়াট আই মিন। একদিন আমাদের এই মহিলা পুলিশকর্মী তার সাথে গ্লাস নিয়ে বসেন, কিন্তু তার পেট থেকে কোনো কথাই বার করতে পারেননি। মিসেস ট্যানজির বাড়িতে নাকি পাওনাদাররা তাগাদা দিতে এসেছিল? হ্যাঁ, কিন্তু তাদের হিসেব মিটিয়ে দেওয়া হয়েছে। টাকাটা এলো কোত্থেকে? মিস্টার ট্যানজির পেনশন বাকি পড়েছিল, সেটা এখন এসে গেছে। এখন বোধহয় টাকা পয়সা নিয়ে আর কোনো অসুবিধে নেই। বুঝলাম। হাজবেন্ডের বদলে মিসেস ট্যানজি নিজে কেন মিস্টার ফেলপসের ঘরে গিয়েছিলেন সে ব্যাপারে কিছু বলেছেন?
মিসেস ট্যানজির বক্তব্য অনুযায়ী সেদিন তার হাজব্যান্ড খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই মিসেস ট্যানজি তাকে সাহায্য করছিলেন। হ্যাঁ, মিস্টার ফেলপসও দেখেছিলেন যে মিস্টার ট্যানজি ঘুমিয়ে পড়েছেন। মিস্টার ফোর্বস, আপনি বললেন যে মহিলা খুব একটা সুবিধের নয়। আপনি কি জিজ্ঞেস করেছিলেন সেদিন রাতে তিনি ওরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন? এমন তাড়াহুড়ো করছিলেন যে সেটা পুলিশ কনস্টেবলের চোখে পড়ে। কারণ সেদিন নানা কারণে তার দেরি হয়ে গিয়েছিল আর বৃষ্টির মধ্যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাইছিলেন। তাহলে এত দেরিতে বাড়ি পৌঁছলেন কি করে? মানে তিনি ফরেন অফিস থেকে বেরোনোর প্রায় মিনিট 20 পর মিস্টার ফেলপস সেখান থেকে বেরোন এবং মিসেস ট্যানজির আগে তার বাড়ি পৌঁছে যান। এইটা কি করে হলো জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তাতে উনি দাঁত মুখ খিঁচে আমায় বললেন যে প্রাইভেট ঘোড়ার গাড়ি আর বাসের মধ্যে প্রথমটাই যে আগে পৌঁছায় সে কথা জানেন না। তিনি যখন নিজের মেয়ের মুখে শুনলেন যে দুজন লোক তার জন্য অপেক্ষা করছে, তখন তাদের সাথে সরাসরি দেখা না করে তিনি এক ছুটে রান্নাঘরে গিয়েছিলেন কেন? কারণ পাওনাদারদের জন্য বরাদ্দ টাকাটা উনি সেখানেই গচ্ছিত রেখেছিলেন। ভদ্র মহিলা দেখছি সব প্রশ্নের জন্য একটা করে উত্তর তৈরি করে রেখেছেন। আচ্ছা মিস্টার ফোর্বস, মিসেস ট্যানজি চার্লস স্ট্রিটের ফরেন অফিস থেকে বেরোনোর সময় ওখানে কাউকে ঘুরঘুর করতে দেখেছিলেন কি? উনি বলেন যে ওই কনস্টেবল ছাড়া কাউকে দেখেননি। মিস্টার ফোর্বস, আমায় স্বীকার করতেই হচ্ছে যে ক্রস এক্সামিনেশনের কাজটা আপনি খুব ভালোভাবেই করেছেন। আর কি কি করেছেন? চার্লস গোরট নামের ওই কেরানির পেছনেও লোক লাগিয়েছি, কিন্তু তার বিরুদ্ধে কেস তৈরি করার মতো কিছুই পাইনি। আর কিছু? আর কিছু নেই স্যার, এক কুচি প্রমাণও এই কদিনে আমাদের হাতে আসেনি। আচ্ছা, আপনি তো এই কেসটা নিয়ে এতদিন চর্চা করলেন, একটা ধারণা নিশ্চয়ই আপনার মনে তৈরি হয়েছে। আপনার কি মনে হয় সেদিন ওই বেল কেন বেজেছিল? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারটা আমার মাথাতেও ঢুকছে না। চুরি যখন করতে এসেছে তখন বেল বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করার কারণ কি বাপু? এক্স্যাক্টলি, আমারও একই মত। একটু আগে ওয়াটসনকে এই কথাই বলছিলাম। যাকে, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ফোর্বস, আপনি খুব উপকার করলেন আমাদের। আশা করি অপরাধীকে আপনার হাতে তুলে দিতে পারবো। আপাতত চলি। চলো ওয়াটসন। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে বেরিয়ে হোমস ফুটপাথে দাঁড়িয়ে রইল খানিক। কোন দিকে যাবে বুঝতে পারছে না, সে কথা জিজ্ঞেস করায় দ্বিধাহীন গলায় উত্তর দিল, এবার লর্ড হোল্ডহার্স্টের সাথে দেখা করার পালা ওয়াটসন। ভদ্রলোক রীতিমতো হোমরা চোমরা, ক্যাবিনেটের একজন প্রভাবশালী মন্ত্রী, ভবিষ্যতের প্রধানমন্ত্রী বললেও অত্যুক্তি হয় না। ডাউনিং স্ট্রিটে পৌঁছে নিজেদের কার্ড পাঠালাম। আমাদের অপেক্ষা করতে বলা হলো। লর্ড হোল্ডহার্স্ট নিজে চেম্বারেই ছিলেন। খানিক পর আমাদের ডেকে পাঠালেন। তার ঘরে ঢুকে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। দামি আসবাব আর পুরু কার্পেটে মোড়া চেম্বার, পাশে রাজকীয় ফায়ারপ্লেস। চেম্বারের যেমন অভিজাত চেহারা তেমনি আভিজাত্যপূর্ণ আচরণ চেম্বারের কর্তার। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে একটু নিচু অথচ ওজনদার গলায় বললেন, মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আপনারা আমার চেম্বারে, এই যে পরম সৌভাগ্যের ব্যাপার। হাতের ইশারায় লর্ড হোল্ডহার্স্ট দুটো মোটা আরামদায়ক গদি আঁটা কেদারা দেখিয়ে দিয়ে আমাদের বসতে বললেন। ভদ্রলোকের লম্বা দোহারা চেহারা, প্রশস্ত কপাল, মুখ চোখে তীক্ষ্ণতার ছাপ স্পষ্ট, কোঁকড়া চুলে সামান্য পাক ধরেছে। হোমসের দিকে তাকে মার্জিত গলায় বললেন, আপনার তো ভুবন জোড়া খ্যাতি মিস্টার হোমস। আপনার নাম অনেক শুনেছি এবং কোন কারণে আপনি এখানে এসেছেন সেটাও জানি। এখন এই অফিসে একটি বিষয়ে গুঞ্জন চলছে, কিন্তু আলোচনা শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করি। আপনি এখানে কার প্রতিনিধি হয়ে এসেছেন? মিস্টার পার্সি ফেলপসের। বুঝেছি। আপনি তাহলে নিশ্চয়ই জানেন যে পার্সি সম্পর্কে আমার ভাগ্নে হয় এবং সেই কারণেই ওকে বাঁচানো আমার পক্ষে আরো কঠিন। পার্সি ছেলে খারাপ নয়, কিন্তু ভাগ্যের ফেরে আজ সমস্যার মধ্যে পড়েছে। এই সমস্যা তার ক্যারিয়ারের পক্ষে ভীষণ ক্ষতিকর। কিন্তু চুক্তির কাগজটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আলাদা ব্যাপার, সবকিছুই মিটে যাবে। স্যার, আপনার জন্য আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। আপনি সেগুলোর উত্তর দিলে আমাদের তদন্তের
খুব সুবিধে হয়। হ্যাঁ, অফকোর্স, বলুন কি জানতে চান। আপনি কি এই ঘরে বসেই মিস্টার ফেলপসকে চুক্তিটা টুকে রাখার নির্দেশ দেন? হ্যাঁ, এই ঘরেই আমাদের কথা হয়। ধরে নিচ্ছি এই ঘরে আড়ি পেতে আপনাদের দুজনের কথা শোনা সম্ভব নয়। একেবারেই নয়, প্রশ্নই ওঠে না। মিস্টার ফেলপসকে যে আপনি এই চুক্তির কাজটা দিতে চলেছেন সে কথা অন্য কাউকে বলেছিলেন কি? না, বলিনি। আপনি নিশ্চিত? 100% নিশ্চিত মিস্টার হোমস। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি এবং মিস্টার ফেলপস দুজনেই এই ব্যাপারে কাউকে কিছু বলেননি। তাহলে সেই ঘরে চোরের আগমন এবং চুক্তির কাগজটা নিয়ে তার হাওয়া হয়ে যাওয়াটা পুরো তালেগোলে হয়ে গিয়েছে। সে ঘরে ঢুকে দেখে টেবিলের ওপর চুক্তিপত্র পড়ে রয়েছে এবং সে সুযোগের সদ্ব্যবহার করে। মিস্টার হোমস, এই ক্ষেত্রে আমার বিদ্যা অল্প এবং ভয়ঙ্করী। এই চুক্তি অন্য কোনো বিদেশি শক্তির হাতে পড়লে বা এর কথা ফাঁস হয়ে গেলে আমরা প্রচন্ড বেকায়দায় পড়ব মিস্টার হোমস। এখনো পর্যন্ত এই চুক্তি ফাঁস হওয়ার বা অন্য কারুর হাতে গিয়ে পড়ার খবর পেয়েছেন কি? না, তা পাইনি। এই চুক্তি রাশিয়ান বা ফরাসি দূতাবাসে পৌঁছলে আপনারা জানতে পারবেন কি? হ্যাঁ মিস্টার হোমস, আমাদের সেই রাস্তা আছে। চুরির পর 10টা সপ্তাহ কেটে গিয়েছে, সুতরাং ধরে নেওয়া যায় যে সেই চুক্তি এখনো বিরূপ কোনো শক্তির হাতে গিয়ে পৌঁছয়নি। লর্ড হোল্ডহার্স্ট হোমসের কথায় চেয়ার থেকে উঠে পড়লেন। বুঝতে পারলাম তার নিজের চিন্তা ভাবনাও এইখানে এসে আটকে গিয়েছে। সেই নিচু অথচ ভারিক্কি গলায় এবার যুক্ত হলো একটা বীতশ্রদ্ধ সুর। সবই তো জানি মিস্টার হোমস, তাহলে চোর সেটা নিল কেন? নিজের ঘরের দেয়ালে এই চুক্তি বাঁধিয়ে রাখার জন্য? হয়তো বাজার দর বাড়ানোর জন্য সেটা এখনো নিজের কাছে রেখে দিয়েছে, হয়তো আরো বেশি দাম হাঁকাতে চায়। দেখুন মিস্টার হোমস, আর কয়েকদিন পর এই চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে, তারপর আর দাম হাঁকানো যাবে না। রাইটলি সেড। এমনটাও তো হতে পারে যে চোর হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে, তাই সেটা পাচার করার সুযোগ পায়নি। অসুস্থ মানে ব্রেন ফিভারের মতো অসুস্থতা? লর্ড হোল্ডহার্স্টের কথা শুনে আমি চমকে উঠলাম। ভদ্রলোক কি নিজের ভাগ্নিকে সন্দেহ করছেন? হোমস দেখলাম এই কথা শুনেও শান্ত গলায় বলল, হতেও পারে আবার নাও হতে পারে। লর্ড হোল্ডহার্স্ট, এতটা সময় দেওয়ার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এবার আপনার অনুমতি নিয়ে বিদায় নেব। গুড ডে স্যার। ঠিক আছে মিস্টার হোমস, আপনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আশা করছি আপনি অপরাধীকে শিগগিরই পাকড়াও করবেন, কারণ তার উপর অনেক কিছুই নির্ভর করছে। লর্ড হোল্ডহার্স্টের চেম্বারটা শহরের মাঝখানে হলেও চারপাশের হট্টগোল সেখানে পৌঁছয় না। সেখান থেকে বেরিয়ে হোয়াইট হলের রাস্তায় দাঁড়াতেই শহুরে ব্যস্ততা আমাদের কানে আছড়ে পড়ল। জানতে খুব ইচ্ছে করছিল যে লর্ড হোল্ডহার্স্টকে দেখে হোমসের কি মনে হলো, তবে প্রশ্ন করার আগেই আমার বন্ধুবর বলে উঠলেন, বুঝলে ওয়াটসন, লর্ড হোল্ডহার্স্টকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দিতে হবে। উনি খাঁটি মানুষ, প্রভাব খাটিয়ে টাকা পয়সা করার মতো লোক নন। খুব একটা টাকা পয়সাও করতে পারেননি এবং এই দুর্ঘটনার ফলে তিনি নিজেও টানাপোড়েনের মধ্যে রয়েছেন। ওনার পায়ের জুতোটা দেখলে বুঝতে যে নতুন জোড়া না কিনে তার সোলটা নতুন করে বসিয়েছেন, অর্থাৎ তাকে বেশ মেপে চলতে হচ্ছে। ওয়াটসন, তুমি এবার তোমার প্র্যাকটিসের ছায়াতলে ফিরে যেতে পারো। আজ আমার জন্য তোমায় সব ছেড়ে ছুড়ে এদিক সেদিক দৌড়তে হয়েছে, এখন আর কিছুই করার নেই। আমি বেকার স্ট্রিটে ফিরে গিয়ে দেখি বিজ্ঞাপনের কোনো জবাব এলো কিনা। কাল সকালে ট্রেনে আবার ওয়াকিং যাব। তোমার সঙ্গে পেলে খুব ভালো হবে। হোমস, তুমি মাঝে মাঝে আমার সঙ্গে এরকম ফর্মাল ব্যবহার করো কেন কে জানে। নিশ্চয়ই যাব, এটা আবার আলাদা করে বলতে হবে। পরদিন সকালে ট্রেনে আমরা দুই মূর্তি ওয়াকিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হোমসের মুখেই শুনলাম কাল সন্ধ্যের সমস্ত কাগজে দেওয়া বিজ্ঞাপনের কোনো জবাব আসেনি। কেসের ব্যাপারেও নতুন করে কিছু বলার নেই। যে তিমিরে ছিলাম এখনো পর্যন্ত সেই তিমিরেই অবস্থান করছি। এর বাইরে হোমস একটা শব্দ আর খরচ করল না। ওর মুখ যেন পাথরের মূর্তি, দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। কেস কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোন দিকে যেতে পারে, এসব নিয়ে কথা না বলে
হোমস ফরাসি ক্রিমিনোলজিস্ট আলফোনজে বার্তিলিওয়ের আবিষ্কার বার্তিলিও সিস্টেম নিয়ে অনর্গল বকবক করে গেল। যথাসময়ে ওয়াকিং পৌঁছলাম। গতকালের তুলনায় পার্সিকে আজ একটু সুস্থ লাগছিল। আমাদের দেখে সোফা ছেড়ে উঠে অভিবাদন জানিয়ে বলল, গুড মর্নিং মিস্টার হোমস। কোনো খবর পেলেন? না মিস্টার ফেলপস, আপনাকে আমি কালকেই বলেছিলাম আশাব্যঞ্জক কোনো খবর এখনো অবধি আমার কাছে নেই। মিস্টার ফোর্বস এবং আপনার মামা লর্ড হোল্ডহার্স্টের সাথে ইতিমধ্যে দেখা করেছি। আরো কয়েকটা খোঁজ লাগিয়েছি, সেখান থেকেও আশা করছি অচিরেই খবর পাবো। আপনি আশা ছাড়েননি বলুন? একদমই না। থ্যাংক হেভেন্স। আমি পার্সিকে রোজ এই কথাটাই বলি, সাহস রাখো, সত্যিটা বেরোবেই। চলো, আমিও যাচ্ছি। মিস হ্যারিসনের কথা শুনে বোধহয় পার্সি মনে বাড়তি জোর পেল। সোফার ওপর উঠে বসে বলল, মিস্টার হোমস, আপনার কাছে কোনো খবর না থাকলেও আমাদের কাছে আছে, এবং শুধু খবর নয়, জবর খবর। আমিও ঠিক এটাই আশা করছিলাম মিস্টার ফেলপস। কিছু ঘটেছে কি? ঘটেছে তো বটেই, কাল রাতে ঘটেছে, এবং ব্যাপারটা ভীষণ সিরিয়াস। পার্সির মুখ দেখে বুঝতে পারছিলাম যে উক্ত ঘটনা তার অসুস্থ ও দুশ্চিন্তাগ্রস্ত মননে গভীর দাগ কেটেছে। তার দু চোখে ভয়ের ছায়া স্পষ্ট। হোমস তাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা, আপনি সবকিছু খুলে বলুন না, তারপর যা করার সে তো করবই। মিস্টার হোমস, ওই চুরি যাওয়ার পর থেকেই আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলাম, আর কালকে রাতের পর সেই ধারণা আরো বদ্ধমূল হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে আমার পারিবারিক সম্মান ও প্রতিপত্তিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চক্রান্ত এইটা। অথচ বিশ্বাস করুন, আমি নির্বিবাদী মানুষ, সজ্ঞানে কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। কিন্তু কালকে রাতের পর আমার মনে হচ্ছে যে আমার কোনো শত্রু রয়েছে, এবং সে আমার শেষ না দেখে ছাড়বে না। মিস্টার হোমস, আপনার মনের অবস্থা বুঝতে পারছি মিস্টার ফেলপস। কি হয়েছে সেটা বলুন। গত 10 সপ্তাহ যাবৎ প্রত্যেক রাতে আমার ঘরে একজন নার্স থাকতেন। গতকাল রাতে আমি একটু সুস্থ বোধ করছিলাম, তাই মনে হলো একটা রাত একা থেকেই দেখি না, যেমন ভাবা তেমনই কাজ। আলোটা কমিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টো নাগাদ আচমকা ঘুমটা ভেঙে গেল, বা বলা ভালো, একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। কেমন খসখসে একটা আওয়াজ। প্রথমটা শুনে মনে হলো ইঁদুরে কিছু একটা কাটছে। আমি চুপচাপ শুয়ে রইলাম। তারপর আওয়াজটা বাড়ল। তারপরেই জানলার কাছ থেকে একটা ধাতব খুঁট শব্দ ভেসে এলো। আমি এবার সোজা হয়ে উঠে বসলাম। ততক্ষণে বুঝতে পেরেছি ওই আওয়াজটা কিসের। প্রথমটা ছিল জানলার ফ্রেমের মধ্যে দিয়ে কোনো একটা করাত বা লাঠি জাতীয় কিছু ঢোকানোর আওয়াজ, আর দ্বিতীয়টা জানলার ক্যাচটা ঠেলে খোলার। ওই খুঁট শব্দের পর মিনিট 10 সব চুপচাপ রইল। জানলার ওপাশে থাকা মানুষটা হয়তো দেখতে চাইছিল ওই আওয়াজে কারোর ঘুম ভেঙেছে কিনা। তারপর একটা মৃদু শব্দ হলো। তাকিয়ে দেখি জানলাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। এক লাফে উঠে জানলাটার শাটারটা হাট করে খুলে দিলাম। দেখি একটা লোক জানলার বাইরে গুঁড়ি মেরে বসে আছে। লোকটার পরনে একটা ভারী ওভারকোট, যার উঁচু কলার তার মুখের নিচের অংশটা ঢেকে রেখেছে। লোকটা আমায় দেখেই উল্টো মুখ করে দৌড় দিল। আর আমি বুঝলাম লোকটা নিরস্ত্র ছিল না মিস্টার হোমস। ওর হাতে লম্বা ছুরি জাতীয় কিছু ছিল। চাঁদের আলোয় ফলাটা চকচক করছিল। মিস্টার হোমস, বাহ, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো। তারপর আপনি কি করলেন? আমার শরীর ঠিক থাকলে ওই অনুপ্রবেশকারী অত সহজে পার পেত না। আমি ওর পিছনে ঠিক ধাওয়া করতাম। একবার ভেবেও ছিলাম, কিন্তু এই শরীর নিয়ে 2 কদম জোরে হাঁটলেই হাঁপিয়ে উঠি। দৌড়বো আর কি করে? আমি তারপরে আমার ঘরে থাকা বেলটা সজোরে বাজালাম। কিন্তু বেলটা আছে আমাদের রান্নাঘরে, আর আমাদের চাকর বাকরদের ঘর ওপরতলায়। তাই একটু সময় লাগলো। বেল বাজানোর সঙ্গে সঙ্গে আমি চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিলাম। চিৎকার শুনে জোসেফ ওপরতলা থেকে নেমে আসে। ওই সকলকে জাগিয়ে তুলল। তারপর আলো নিয়ে বেরোনো হলো। জানলার বাইরে পায়ের ছাপ পাওয়া গেল, কিন্তু গত কদিন বৃষ্টি না হওয়ায় মাটি একেবারে শুকনো খটখটে ছিল, তাই পায়ের ছাপ ওই ঘাস জমির ওপাশে পাওয়া যায়নি। আমাদের বাগান আর রাস্তার মাঝে কাঠের বেড়া রয়েছে। জোসেফ আর আমাদের আস্তাবল দেখাশোনা করা ছেলেটা আলো নিয়ে ঘুরে এসে বলল,
আমাদের রাতের অতিথি সম্ভবত বেড়া টপকে পালিয়েছে, কারণ একদিকের বেড়ার মাথাটা ভেঙে গেছে। আমি ভাবলাম আগে আপনার পরামর্শ নিই, তারপর প্রয়োজন হলে পুলিশকে জানাবো না হয়। পার্সির নৈশ অভিযানের কথা শুনে দেখলাম হোমস বেশ উত্তেজিত হয়ে পড়েছে। হাঁটুতে একটা চাপড় মেরে চেয়ার ছেড়ে উঠে সে ঘরের মধ্যে পায়চারি জুড়ে দিল। পার্সি তখনও করুণ গলায় বিলাপ চালিয়ে যাচ্ছে। মানসিক উৎকণ্ঠা, শারীরিক অসুস্থতার সাথে এবার যুক্ত হয়েছে গতকাল রাতে ওই অনাহুত আগন্তুকের বাড়িতে হানা দেওয়া। মিস্টার হোমস, আমি আর পারছি না। মনে হচ্ছে আমার দুর্ভাগ্যের অন্ত নেই। আপনার সময়টা ভালো যাচ্ছে না মিস্টার ফেলপস। তো আপনি এখন কেমন বোধ করছেন? মানে আমার সাথে বাড়ির চারপাশে একটা চক্কর দিতে পারবেন কি? হ্যাঁ, তা পারবো মনে হয়। এই মিঠে রোদে হাঁটাহাঁটি করলে ভালোই লাগবে। জোসেফকেও ডেকে নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই ডেকে নিন। চলো, আমিও যাচ্ছি। অ্যানি হ্যারিসন আমাদের সাথে আসার ইচ্ছা প্রকাশ করতেই হোমস একটা বেখাপ্পা কথা বলে বসল। গম্ভীর গলায় তাকে বলল, না মিস হ্যারিসন, আপনার আসার দরকার নেই। অ্যানি হ্যারিসন আমাদের সাথে আসার জন্য উঠে দাঁড়িয়েছিলেন। হোমসের কথা শুনে আবার চেয়ারে বসে পড়লেন। ওই স্বরকে অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই। অ্যানির মুখ দেখেই বোঝা গেল তিনি হোমসের আদেশ পালন করলেও বেজায় বিরক্ত হয়েছেন। হোমস মাঝে মাঝে এমন একটা কাজ করে না। জোসেফ আমাদের সাথে বাড়ির আশেপাশে ঘুরে বেড়ালেন। বাইরের লনটা ঘুরে পার্সির বেডরুমের জানলার বাইরে এসে আমরা দাঁড়ালাম। মাটিতে পায়ের ছাপ রয়েছে, কিন্তু সেগুলো এতটাই অস্পষ্ট যে সেখান থেকে কিছুই বোঝা বা জানা যাবে না। হোমস উবু হয়ে বসে সেই দাগগুলো খানিক পরীক্ষা করল, তারপর উঠে কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার মনে হয় না এর থেকে কিছু বোঝা যাবে। প্রশ্ন হচ্ছে, চোর এই ঘরটাই বেছে নিল কেন? ড্রয়িং বা ডাইনিং রুমের বড় জানালা দিয়ে সে আরো সহজে বাড়িতে ঢুকতে পারত। ওয়াই দিস রুম? ওয়াই? চলুন তো বাড়িটা আরেকবার ঘুরে দেখি। ড্রয়িং রুম বা ডাইনিং রুমটা থেকে রাস্তা দেখা যায়। এই জানলাটা একটু আড়ালে আছে, তাই জন্যই হয়তো। হতে পারে। আচ্ছা, এখানে একটা দরজা রয়েছে, এইটা কিসের? এইটা ভেঙেও তো সে ঘরে ঢুকতে পারত। বাড়িতে যারা কাজ করতে আসেন এই দরজাটা তাদের জন্য। রাত্রিবেলায় লক থাকে। বাড়িতে আগে চোর এসেছে কখনো? না, কোনোদিনও না। বাড়িতে মহামূল্যবান কিছু রয়েছে কি যা হাতাতে চোর আসতে পারে? না তো, তেমন কিছুই নেই। হোমস পকেটে হাত দিয়ে লনের ঘাসে ঘোরাফেরা করলো কিছুক্ষণ। বুঝতে পারছি ওর হিসেবে কোথাও একটা গড়বড় হচ্ছে। হোমসের সাথে এরকম তো সচরাচর হয় না। হঠাৎ কি হলো? এবার সে জোসেফ হ্যারিসনের দিকে তাকিয়ে বলল, পার্সির মুখে শুনলাম চোর পালানোর পর আপনি চারপাশটা ঘুরে দেখতে গিয়ে দেখেন রাস্তার দিকের বেড়ার একটা অংশ ভেঙে গিয়েছে। সেটা দেখে আপনার মনে হয় চোর সেদিকের বেড়া টপকে পালিয়েছে, তাই তো? হ্যাঁ, বটেই তো। দয়া করে জায়গাটা আমাদের একটু দেখাবেন। হ্যারিসন আমাদের বাগানের একটা দিকে নিয়ে গেলেন। কাঠের বেড়ার ওপর রাস্তা। বেড়ার এক প্রান্তের সামনে গিয়ে দেখি সেখান থেকে একটা কাঠের টুকরো ভেঙে ঝুলছে। হোমস এক টানে সেটা বেড়া থেকে আলাদা করে হাতে নিয়ে এক দৃষ্টে চেয়ে রইল। কাঠের বেড়ার ওপর এই আঘাতটা বেশ পুরনো বলে মনে হচ্ছে। যে আপনি নিশ্চিত এটা কাল রাতেই হয়েছে? তাই তো মনে হচ্ছে। বেড়ার ওই পাশে ধস্তাধস্তির কোনো চিহ্ন রয়েছে কি? না, বোধহয় নেই। তাহলে আমার মনে হয় না এখানে আর কিছু করার আছে। চলুন ভেতরে যাওয়া যাক, জরুরি কথা রয়েছে। পার্সির হাঁটা চলা দেখেই বোঝা যায় তার শরীর এই ব্রেন ফিভারের আক্রমণে ভালোই ধাক্কা খেয়েছে। সে জোসেফ হ্যারিসনের কাঁধে ভর দিয়ে খুব আস্তে আস্তে হাঁটছিল। হোমস তার জন্য অপেক্ষা করল না। লম্বা লম্বা পা ফেলে বেডরুমের খোলা জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘরের মধ্যে থাকা অ্যানি হ্যারিসনের দিকে তাকিয়ে আমার খুব চেনা একটা সুরে বলল, মিস হ্যারিসন, আজ সারাদিন আপনি এখানেই থাকবেন। কোনো অবস্থাতেই এই ঘর ছেড়ে অন্য কোথাও যাবেন না, কথা দিন। আপনার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমার মনের মধ্যে একটা ধূপকুনি শুরু হয়েছে। আমি জানি হোমস কিছু একটা দেখেছে বা বুঝতে পেরেছে। হোমসের এমন কথায় মিস হ্যারিসন একটু ঘাবড়ে গেলেও সামলে উঠে বললেন, ঠিক আছে মিস্টার হোমস, আপনি বললে যাব না। হোমস থামল না।
এবার মিস হ্যারিসনের দিকে ধেয়ে এলো তার আরো একটি আদেশ। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি এই দরজাটা বাইরে থেকে বন্ধ করে চাবি নিজের কাছে রাখবেন, সেটা যেন অন্য কারুর কাছে না যায়। পারবেন? মিস হ্যারিসন একটু থমকালেন। দরজা বাইরে থেকে বন্ধ করার ব্যাপারটা আমার মাথাতেও ঢুকলো না। আমার মনের প্রশ্নটাই মিস হ্যারিসন করে ফেললেন। কিন্তু পার্সি পার্সি কোথায় থাকবে? মিস্টার ফেলপসকে আমরা লন্ডন নিয়ে যাচ্ছি। আমি এখানে একা থাকবো? দেখুন মিস হ্যারিসন, এখনই সবটা বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন এইটা মিস্টার ফেলপসের ভালোর জন্যই করা হচ্ছে। মিস হ্যারিসন, হাতে সময় নেই, তাড়াতাড়ি বলুন, পারবেন? হোমসের তাড়া দেওয়ায় কাজ হলো। মিস হ্যারিসন ঘাড় নেড়ে সম্মতি জানালেন, আর তার কয়েক সেকেন্ড পরেই জোসেফ আর পার্সি এসে উপস্থিত হলেন। পার্সি এবার হোমসকে জিজ্ঞেস করল, মিস্টার হোমস, এবার কি করব আমরা? মিস্টার ফেলপস, আমার মনে হচ্ছে তদন্তের স্বার্থে আপনাকে আমাদের সাথে লন্ডন যেতে হবে, কারণ আসল সূত্রগুলো সেখানেই লুকিয়ে রয়েছে। আজই যাবেন কি? হ্যাঁ, আজই, আর 1 ঘন্টার মধ্যে বেরোবো। পারবেন? হ্যাঁ, পারবো মনে হয়। আপনি এখানে এসেছেন বলেই কিনা জানি না, কিন্তু আজ একটু তরতাজা বোধ করছি, হাতে পায়ে জোরও পাচ্ছি। আশা করি লন্ডন গেলে আপনার কাজের একটু সুবিধা হবে। একটু নয়, অনেকটাই হবে মিস্টার ফেলপস। রাতে থাকতে হবে কি? হ্যাঁ, তা তো থাকতেই হবে। বুঝেছি, মানে গতকাল রাতের অতিথি আজ রাতে এলে দেখবে পাখি উড়ে গেছে, তাই তো? পার্সির কথা শুনে হোমস মুখ টিপে হেসে বলল, আপনি অতি বিচক্ষণ মানুষ মিস্টার ফেলপস। আমার মতলব কিছুটা সেরকমই। ঠিক আছে মিস্টার হোমস, আপনার কথা শিরোধার্য। আশা করি জোসেফও আমাদের সাথে যাবে। আমার দেখভালের জন্য একজনকে লাগবে। না, তার দরকার নেই। আমাদের বন্ধু ডক্টর ওয়াটসন রয়েছেন তো, আপনি এই কদিন ওনার জিম্মায় থাকবেন। যত্নআতির ব্যাপারে ওয়াটসনের তুলনা হয় না। এখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব। অল্প সময়ের মধ্যেই সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। মিস হ্যারিসন সেই বেডরুম ছেড়ে আর বেরোলেন না। যথারীতি আমি এবারও হোমসের পরিকল্পনা তল পেলাম না। মিস হ্যারিসন আর পার্সিকে আলাদা রাখার পেছনে কি কারণ থাকতে পারে? প্রতিবারের মতো এবারেও হোমস নোজ বেস্ট মন্ত্রেই আস্থা রাখলাম। অনেকদিন পর বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেয়ে দেখলাম পার্সি বেশ উৎফুল্ল, জমিয়ে লাঞ্চ সারল। যথাসময় ঘোড়ার গাড়িতে চড়ে আমরা ওয়াকিং স্টেশন অভিমুখে যাত্রা করলাম, আর মাঝ রাস্তায় হোমস একটা বোমা দাগল। কোথাও একটা চমক অপেক্ষা করছে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু সেটা এভাবে আসবে আশা করি। হোমস আমাদের বলল, আমি লন্ডন যাচ্ছি না, ইনফ্যাক্ট ওয়াকিং ছেড়ে কোথাও যাচ্ছি না। 2-1টা মামলার নিষ্পত্তি না করে এখান থেকে যেতে পারবো না। চিন্তা করবেন না মিস্টার ফেলপস, আপনার অনুপস্থিতিতে আমাদের সুবিধে বই অসুবিধে হবে না। ওয়াটসন, তুমি ওয়াটারলু স্টেশন থেকে মিস্টার ফেলপসকে নিয়ে সোজা বেকার স্ট্রিটে নিয়ে যাবে। আজকের রাতটা উনি না হয় আমাদের স্পেয়ার বেডরুমে কাটিয়ে দেবেন। তুমিও আজ বেকার স্ট্রিটেই থেকেছো। তোমরা দুজন বহু পুরনো বন্ধু, বহুদিন পর একসাথে থাকবে, গল্পগুজব করবে, তোমাদের সময়টা ভালোই কাটবে বলে মনে হয়। সব পরিকল্পনা মাফিক এগোলে আমি কাল সকাল 8টার ট্রেনে চলে আসবো, একসাথে ব্রেকফাস্ট করা যাবে। আমি হোমসের কাজকর্মের ধাঁচ জানি, তাই চুপচাপ মাথা নাড়লাম। পার্সি দেখলাম ত্রস্ত গলায় বলল, কিন্তু মিস্টার হোমস, আপনি যে বললেন লন্ডনে অনুসন্ধান চালাবেন, সেটার কি হবে? সেটা না হয় কালকে দেখবো মিস্টার ফেলপস। আপাতত আমার মনে হয় এখানকার কাজগুলো বেশি জরুরি। যথাসময় ওয়াটারলুগামী ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াল। ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে পার্সি হোমসের উদ্দেশ্যে বলল, আপনি যখন এখানে থেকেই যাচ্ছেন, তখন একবারটি ব্রিয়াব্রেতে ফিরে গিয়ে জানিয়ে দিতে পারবেন যে আমার ফিরতে ফিরতে কাল রাত হয়ে যাবে? হোমস ভাবলেশহীন মুখে তার দিকে তাকিয়ে বলল, মনে হয় না আমি ব্রিয়াব্রের দিকে যাব। সিগন্যাল হয়ে গিয়েছিল। ট্রেনটা সজোরে হুইসেল বাজিয়ে ভোঁস ভোঁস করে ধোঁয়া ছেড়ে হিমে তালে চলতে শুরু করল। হোমস হাত নেড়ে আমাদের বিদায় জানালো। ট্রেনে হোমসের থেকে যাওয়ার কারণ নিয়ে আমার আর পার্সির আলোচনা জমে উঠল। সীমিত ক্ষমতা নিয়েই আমরা নানান থিওরি তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু সেগুলো এতটাই নড়বড়ে ছিল যে আমাদের সামনেই টিকল না। পার্সি বলল, দেখো, কাল রাতে যে বাবাজি দর্শন দিয়েছিলেন তিনি সাধারণ চোর হতেই পারেন না। আমার মনে হয় মিস্টার হোমস সেই বিষয়ে কোনো ক্লু খুঁজতে চান। তোমার আর কি মনে হয় পার্সি? মনে হচ্ছে ওয়াটসন, আমি একটা দুর্বোধ্য রাজনৈতিক চক্রান্তের মধ্যে রয়েছি। এই চক্রান্তের হোতারা কোনো অজ্ঞাত কারণে আমার জীবনটা নষ্ট করতে চায়। ওয়াটসন,
আমার কথা হয়তো তোমার অবাস্তব বলে মনে হতে পারে, কিন্তু তোমায় আমার অনুরোধ, এটাকে একজন অসুস্থ মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা বলে উড়িয়ে দিও না। একবার ভেবে দেখো, ঘরে দামি কিছু না থাকা সত্ত্বেও চোর রাত বিরেতে জানলা ভেঙে ঢোকার চেষ্টা করবে কেন? তার হাতে একটা লম্বা ছুরি বা থাকবে কেন? তুমি নিশ্চিত ওটা ছুরিই ছিল? কোনো সন্দেহই নেই, বললাম না চাঁদের আলোয় ছুরির ফলাটা চকচক করছিল। কিন্তু ছুরি নিয়ে তোমার অনিষ্ট করতে আসবে কে? তোমার সঙ্গে তো কারো শত্রুতা নেই। সেটাই তো আমার মাথাতেও ঢুকছে না। তোমার বা আমার মাথায় না ঢুকলেও হোমসের মাথায় নিশ্চয়ই ঢুকেছে, আর সেই কারণেই সে আজ ওয়াকিং এ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা গুরুত্বপূর্ণ চুক্তি চুরি গিয়েছে। গভীর রাতে ছুরি নিয়ে অজ্ঞাত পরিচয় মানুষ তোমার বেডরুমের জানলা দিয়ে ঢোকার চেষ্টা করেছে। হোমস যদি সেই লোকটাকে পাকড়াও করতে পারে, তাহলে সেই চুরি হওয়া চুক্তিপত্র খুঁজে পাওয়ার দিকে কিছুটা অগ্রসর হবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় একজন চুরি করেছে এবং আর একজন তোমার উপর আঘাত আনতে চাইছে, অর্থাৎ শত্রু দুজন। কিন্তু আমার মনে হয় শত্রু আসলে একজনই। কিন্তু মিস্টার হোমস যে বললেন উনি ব্রিয়াব্রের দিকে এই মুহূর্তে যাচ্ছেন না। পার্সি, হোমসের সাথে এতদিন কাটানোর সুবাদে আমি জানি যে পোক্ত যুক্তি ও উদ্দেশ্য ছাড়াও কিছুই করে না। এ বিষয়ে আমাদের আলোচনা আর গড়ালো না। আমি আমার আফগানিস্তান অভিযান, পুরনো কেসের গল্প, আমাদের স্কুল জীবনের নানা প্রসঙ্গ এনে পার্সির মনটা ঘোরানোর চেষ্টা করলাম বটে, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। ওর ওই অসুস্থ শরীর আর চুরি যাওয়া চুক্তি সংক্রান্ত মানসিক চাপ ওকে আঁকড়ে ধরে রইল। ওর কথাবার্তা ঘুরে ফিরে সেই চুক্তিপত্র, হোমসের ফন্দি আর লর্ড হোল্ডহার্স্টকে ঘিরেই চলতে লাগলো। লর্ড হোল্ডহার্স্টের কথা ভাবছি, উনি কি করবেন কে জানে। আচ্ছা, মিস্টার হোমস কি আগে কখনো ব্যর্থ হয়েছেন? মানে ওয়াটসন, বুঝতেই পারছো এই কেসে যদি মিস্টার হোমস কিছু না। হোমসের কথা মতো লন্ডনে পৌঁছে আমি পার্সিকে নিয়ে সোজা বেকার স্ট্রিটে চলে গেলাম। স্থানান্তরেও পার্সির ভাবান্তর হলো না। দিন গড়িয়ে সন্ধে গনিয়ে আসার সাথে সাথেই পার্সির মনের শঙ্কা নিখাদ ঘ্যানঘ্যানানিতে পরিণত হলো। আমায় একবার জিজ্ঞেস করলো, মিস্টার হোমসের উপর তোমার পূর্ণ আস্থা রয়েছে তো? পার্সি, আমি হোমসকে এমন সব কাজ করতে দেখেছি যেগুলো অন্য কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু এরকম অন্ধকারাচ্ছন্ন কেসে তাকে কাজ করতে দেখেছো কখনো? এর চেয়েও কঠিন কেসে হোমসকে সাফল্য পেতে দেখেছি। এমন সব কেস যেখানে ক্লু বলতে কিচ্ছু নেই। সেখানে এরকম জাতীয় সুরক্ষা বা স্বার্থের মতো বিষয় ছিল? সেটা বলতে পারবো না, তবে হোমস একবার এমন একটা কেস সলভ করে যেখানে ইউরোপের 3টে প্রসিদ্ধ রাজবংশের সম্মান জড়িত ছিল। মিস্টার হোমসের মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। আচ্ছা 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 ওয়াটসন, তুমি এতদিন মিস্টার হোমসের সাথে কাটিয়েছো, ওনাকে তোমার মতো কেউ চেনে না, চিনবেও না। তোমার কি মনে হয় উনি এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? উনি কি এই কেস নিয়ে আশাবাদী? তোমার মতো আমিও এই ব্যাপারে কিছু জানি না। এই নিয়ে হোমসের সাথে আমার কোনো কথাই হয়নি। গতিক সুবিধের বলে মনে হচ্ছে না ওয়াটসন, একেবারেই মনে হচ্ছে না। তুমি বেকার দুশ্চিন্তায় ভুগছো পার্সি, ধৈর্য ধরো। হোমসকে আমি যতটুকু চিনি বা দেখেছি, ও সমাধানের কোনো উপায় না পেলে মুক্ত কণ্ঠে স্বীকার করে। আমার মনে হয় ও কিছু একটা পেয়েছে, না হলে ওয়াকিংয়েও থেকে যেত না। এই জিনিস আমি আগেও দেখেছি, তাই বলছি ভরসা রাখো। চলো ডিনার করে নি। তুমি আজ একটু তরতাজা বোধ করলেও এখনো পুরোপুরি সেরে ওঠোনি। আজ আবার এতটা রাস্তা এলে, তোমার এখন বিশ্রাম দরকার। কাল হয়তো দৌড়োদৌড়ি থাকতে পারে। চলো দেখি ডিনারে কি আছে। পার্সিও আর কথা না বাড়িয়ে সে রাতের মতো খাওয়া দাওয়া করে বেডরুমে ঢুকে পড়ল। আমি টের পেলাম পার্সির ওই টেনশনটা ছোঁয়াচে ব্যারামের মতোই আমার মধ্যেও ঢুকে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিলাম বটে, কিন্তু ঘুম এলো না। এপাশ ওপাশ করতে করতে ভাবতে লাগলাম এই অদ্ভুত কেসটা নিয়ে। যত ভাবলাম আমার ভাবনা চিন্তা আরো জড়িয়ে গেল। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে। নিজের মনে তার উত্তরগুলো তৈরি করার চেষ্টা করলাম, আর প্রতিবার খোদ আমারই মন সেই উত্তরগুলোকে নাকচ করে দিতে থাকলো। প্রশ্ন থেকেই গেল, হোমস কেন ওয়াকিং এ থেকে গেল? মিস হ্যারিসনকে বেডরুম ছেড়ে কোথাও বেরোতে বারণ করলো কেন? ও যে ব্রিয়াব্রের এত কাছে রয়েছে, সেটা পার্সির বাড়ির অন্য কাউকে জানতে দিচ্ছে না কেন? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকাল 7টায়। চটপট হাত মুখ ধুয়ে পার্সির ঘরে গিয়ে দেখি সে খাটের উপর উঠে বসে রয়েছে। শুকনো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি।
আমার দিকে তাকিয়ে মুখ খোলার আগেই বুঝে গেলাম সে কি প্রশ্ন করতে চলেছে। আমি হাত তুলে বললাম, হোমস ফেরেনি এখনো, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। 8টার ট্রেনে যখন আসবে বলেছে তখন আসবেই। হোমস এক কথার মানুষ, ঠিক আছে? আমার কথার মান রাখতেই যেন 8টার একটু পরেই বেকার স্ট্রিটের বাইরে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম হোমস গাড়ি থেকে নামছে আর তার বাঁ হাতটা ব্যান্ডেজ করা। কি হয়েছে হোমসের? মুখ চোখও কেমন বসে গিয়েছে। আমার দিকে তাকিয়ে হাত নেড়েও দরজা দিয়ে ঢুকলো, কিন্তু সিঁড়িতে সঙ্গে সঙ্গে তার পায়ের আওয়াজ পেলাম না। হোমসের ওই মূর্তি দেখে পার্সি ফেলপস একেবারে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়ল। এতক্ষণ ভাবছিল হোমস এসে কোনো ভালো খবর দেবে, কিন্তু তাকে ওই অবস্থায় দেখে তার মনের শেষ আশাটুকুও কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল। পার্সি প্রায় আর্তনাদ করে উঠল। মিস্টার হোমস ভালো খবর আনেননি। আমি ঠিক বুঝেছি ওনার সাথে ভালো খবর নেই। সব শেষ হয়ে গেল। ঈশ্বর, এবার আমি কি করব ঈশ্বর। আমি নিজেই তখন হোমসকে দেখে দমে গেছি। পার্সিকে আর কি অভয় দেব? আমি একটা বৃথা চেষ্টা করলাম। হয়তো ওয়াকিং এ নয়, লন্ডনেই রহস্যের সমাধান হবে। আগে শুনি হোমস কি বলে। কে জানে কি বলবেন। সে এত আশা করেছিলাম, কিন্তু ওয়াটসন মিস্টার হোমসের হাতে ব্যান্ডেজ দেখলাম, মনে হলো কালকে তো সেটা দেখিনি। কি হলো হঠাৎ? আমিও তাই ভাবছি পার্সি। আমাদের জল্পনা কল্পনার মধ্যেই হোমস ঘরে এসে ঢুকলো। আমি প্রায় তার উপর হামলে পড়ে বললাম, এ কি ব্যাপার? তোমার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? কোথায় আঘাত পেলে? আরে অত ব্যস্ত হওয়ার কিছু নেই, খুবই মামুলি একটা আঁচড়। দেখেছো, আসল কথাটা বলতেই ভুলে গিয়েছি। গুড মর্নিং মাই ডিয়ার ওয়াটসন। গুড মর্নিং মিস্টার ফেলপস। হ্যাঁ, নিজের দোষেই এই চোট পেয়েছি। মিস্টার ফেলপস, আমি বাঘা রহস্যের সমাধান করেছি, কিন্তু আপনার এই চুক্তিপত্র চুরি হওয়ার কাজটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। কিন্তু মিস্টার হোমস, আমার এই ভেবে ভয় হচ্ছে যে আপনি হাল ছেড়ে দিচ্ছেন। পার্সি, সেসব কথা পরে হবে। হোমস, আমার মনে হচ্ছে তোমার হাতের ব্যান্ডেজ এই রহস্যের সঙ্গে যুক্ত। তাছাড়া তুমি একটা গোটা রাত ওয়াকিং এ কাটালে, রহস্যের পেছনে ধাওয়া করলে, আর তারপর কি হলো আমাদের বলবে না? 100 বার বলবো, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করা দরকার। সেই 7 সকালে ওয়াকিং থেকে বেরিয়েছি, পেটে কিছু পড়েনি। আচ্ছা, ওই কাগজের বিজ্ঞাপনের কোনো উত্তর আসেনি না? স্বাভাবিক, আন্দাজে ঢিল সব সময় লাগে না ওয়াটসন। চলো দেখি মিসেস হাডসন আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন। ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার টেবিল পরিপাটি করে গোছানো রয়েছে। মিস হাডসন একটা ট্রেতে কফি আর চায়ের পেয়ালা নিয়ে টেবিলে রেখে দিয়ে গেলেন। তার মিনিট খানেক পরেই দেখি তিনি আবার আরেকটা ট্রে নিয়ে ঘরে ঢুকছেন। এবার 3টে ঢাকা দেওয়া পাত্র আমাদের 3জনের সামনে রেখে দিয়ে গেলেন। হোমস নিজের পাত্রের ঢাকা সরিয়ে জিভ দিয়ে একটা সপ্রশংস আওয়াজ করে বলল, আহা, মিসেস হাডসন একেবারে ফাটিয়ে দিয়েছেন। আমার প্রিয় চিকেন কারি বানিয়েছেন। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। এই খাবার দিয়ে যখন শুরু হচ্ছে, তখন বাকি দিনটাও দুর্দান্ত কাটবে। ওয়াটসন, তোমার প্লেটে কি রয়েছে? পাত্রের ঢাকনা সরানোর পর আমারও জিভে জল চলে এলো। আমার প্রিয় জিনিস। আনন্দিত গলায় বললাম, আরে হ্যাম এন্ড এগস। মিস্টার ফেলপস, আপনার প্লেটে কি আছে বলুন? বাদ দিন মিস্টার হোমস, বাদ দিন। আমার আর খাওয়ার রুচি নেই, বাদ দিন আপনি। আরে রুচি নেই বললেই হবে? একবার দেখুনই না, মিসেস হাডসনের রান্নার হাতটি কিন্তু খাসা। ধন্যবাদ মিস্টার হোমস, কিন্তু আমি এখন খাবার, বিশ্বাস করুন আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। কিছুই না। এবার দেখলাম হোমসের চোখে একটা আলগা দুষ্টুমি মেশানো মজা খেলে বেড়াচ্ছে। ব্যাপার কি? গলায় মেকি আফসোস ফুটিয়ে হোমস বলল, কি দুর্ভাগ্য আমাদের। আপনি প্রথমবার আমাদের বাড়ি এলেন, অথচ এমন উপাদেয় ব্রেকফাস্ট করতে চাইছেন না। আচ্ছা, আপনি যদি না খান, তাহলে ওই পাত্রের ঢাকনাটা সরিয়ে আমার দিকে এগিয়ে দিন। আমার যা খিদে পেয়েছে, তাতে আমি একসাথে আপনাদের 3জনের খাবারও খেয়ে নিতে পারি। ম্যাজিকটা হলো এইবার। পার্সি পাত্রের ঢাকনাটা সরালো আর চিৎকার করে উঠল, এই তো আমার হারানিধি। ও গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আই কান্ট বিলিভ দিস।
এবারে চিৎকারটা দুঃখ বা হতাশা নয়, আনন্দে। আমি উঁকি মেরে দেখি পার্সি প্লেটে শোভা পাচ্ছে একটা ছোট সিলিন্ডারের আকারে মোড়া কাগজ, তার রং সবুজ আর নীলের মাঝামাঝি। পার্সি এক ঝটকায় মানপত্রের মতো গোটানো কাগজটা খুলে ফেলে পড়তে শুরু করলো। না, ভুল বললাম, চোখ দিয়ে গিলতে শুরু করলো। তারপর সেটা হাতে নিয়ে পাগলের মতো গোটা ঘর জুড়ে নাচতে থাকলো। একটা লোকের আনন্দের বাঁধ ভেঙে গিয়েছে অনেক দিন পর। কে বলবে পার্সি গত 2 মাস অসুস্থ? হোমস মুখে হাসি নিয়ে তাকিয়েছিল পার্সির দিকে, তবে এই ধকল তার রুগ্ন শরীর বেশিক্ষণ নিতে পারল না। খানিকক্ষণ পর পার্সি চেয়ারে ধপ করে বসে পড়ল, তবে ওই ক্লান্তির মধ্যেও অনাবিল আনন্দের ছাপটা স্পষ্ট। আমার ভয় হলো আনন্দের চোটে পার্সি অজ্ঞান না হয়ে যায়। চট করে একটা কাপে ব্র্যান্ডি ঢেলে এনে ওকে খাইয়ে দিলাম। হোমস উঠে এসে পার্সির কাঁধে একটা আলতো চাপ মেরে বলল, ঠিক আছে মিস্টার ফেলপস, এবার শান্ত হন। আপনি এরকম লাফালাফি জুড়বেন জানলে এটা করতাম না। আসলে রহস্যের এরকম নাটকীয়ভাবে সমাধানের লোভ সামলাতে পারিনি। পার্সির আনন্দের বেগ তখন স্তিমিত হয়ে এলেও থেমে যায়নি। সে চেয়ার ছেড়ে উঠে হোমসকে জাপটে ধরে তার হাতে চুমু খেয়ে কৃতজ্ঞতায় ডগমগ গলায় বলল, ঈশ্বর আপনার মঙ্গল করুন মিস্টার হোমস, আপনি আমার মান সম্মান রক্ষা করেছেন। মে গড ব্লেস ইউ মিস্টার হোমস। মিস্টার ফেলপস, এখানে শুধু আপনার নয়, আমার সম্মানও জড়িয়েছিল। আপনি ভরসা করে দায়িত্ব দিয়েছিলেন, তার প্রতি যথাযথ মর্যাদা দেখাতে না পারলে আমি নিজের চোখেই ছোট হয়ে যেতাম। কাগজের তাড়াটা আর একবার পরীক্ষা করে পার্সি সেটা নিজের কোটের সবচেয়ে ভেতরের পকেটে চালা দিল। তারপর হোমসের দিকে উৎসুক মুখে তাকিয়ে বলল, এটা পেলেন কোথায়, কি করে? হোমস নিজের কাপের কফি শেষ করে চিকেন কারির ওপর মনোনিবেশ করল। তারপর হাত ধুয়ে আয়েশ করে পাইপটা ধরিয়ে বলল, তোমাদের ট্রেনে তুলে দিয়ে আমি সারের মাঠে ঘাটে ঘুরে বেড়ালাম। জায়গাটা নয়নাভিরাম বললেও কম বলা হয়। ওই চত্বরে রিপলি নামের একটা চমৎকার গ্রাম রয়েছে। সেখানকার এক সরাইখানায় চুটিয়ে চা খেলাম। তার স্বাদ এমনই যে ফ্লাস্ক ভর্তি করে নিলাম, সঙ্গে স্যান্ডউইচও নিয়ে নিলাম। কখন খিদে পায় ঠিক নেই। সূর্য ডোবার পর আমি ব্রিয়াব্রের বাইরে এসে দাঁড়ালাম, একটু অপেক্ষা করলাম। এমনিতেই ওই রাস্তায় লোকজন বেশি যাতায়াত করে না, তবুও সাবধানের মান নেই। যাই হোক, সুযোগ বুঝে কাঠের বেড়া টপকে লনে নামলাম। কিন্তু টপকাতে গেলেন কেন? দরজা তো খোলাই ছিল। আমার পছন্দগুলো একটু বেয়ারা মিস্টার ফেলপস। আমি বাগানের একটা বিশেষ জায়গা বেছে নিয়েছিলাম, যেখানে 3টে ফার গাছ রয়েছে। সেখানে জমিয়ে বসলাম। ওখান থেকে চারপাশটা ভালো দেখা যায়, আর কেউ ওখানে গুঁড়ি মেরে লুকিয়ে থাকলে অন্ধকারে তাকে দেখতে পাওয়া অসম্ভব। আমার ট্রাউজারের অবস্থা দেখে বুঝতেই পারছেন ভালো মতোই কাদামাটি ঘাঁটতে হয়েছে। যাই হোক, আমি প্রায় হামাগুড়ি দিয়ে একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে গিয়ে শেষমেশ মিস্টার ফেলপসের বেডরুমের জানলার পাশে রডোডেনড্রনের ঝোপের মধ্যে গিয়ে লুকোলাম। আবার শুরু হলো অপেক্ষা। আপনার ঘরের পর্দা টানা ছিল না, তাই স্পষ্ট দেখতে পেলাম মিস হ্যারিসন ঘরের মধ্যে বসে রয়েছেন, এক মনে বই পড়ছিলেন। রাত 11:15 নাগাদ তিনি বই টেবিলে রেখে জানালাগুলো বন্ধ করে আমার কথা মতো দরজায় তালা দিয়ে বেরিয়ে গেলেন। চারপাশ নিস্তব্ধ, তাই দরজায় চাবি ঘোরানোর শব্দটা স্পষ্ট শুনতে পেলাম। কি বলছেন মিস্টার হোমস? চাবি দিয়ে বেরিয়ে গেলেন? হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম বেডরুমের দরজাটা বাইরে থেকে লক করে দিতে। মিস্টার ফেলপস, আপনার কোটের ভেতরের পকেটে ওই চুক্তিপত্র থাকা আর না থাকার মধ্যে তফাৎ গড়ে দিয়েছে মিস হ্যারিসনের সহযোগিতা। তাকে যা যা করতে বলা হয়েছিল তিনি তা করেছেন, আর শুধু করেননি, অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি আলো নিভিয়ে বেরিয়ে গেলেন, আর নিস্তব্ধতার সঙ্গী হিসেবে আমি এবার পেলাম অন্ধকারকে। রডোডেনড্রনের ঝোপের আড়ালে চুপচাপ বসেই রইলাম। এমনিতে কোনো অসুবিধা আমার হচ্ছিল না। চমৎকার আবহাওয়া, হালকা বাতাস বইছে। সৌভাগ্যক্রমে বৃষ্টি বাদলা বা আকাশে মেঘের লেশ মাত্র নেই। কিন্তু একই জায়গায় গুঁড়ি মেরে অপেক্ষা করাটা একটা সময়ের পর বড্ড একঘেয়ে হয়ে যায়। ওই একঘেয়েমি থেকেই আসে ক্লান্তি। যদিও কাল রাতে আমার মনে একটা চাপা উত্তেজনা ছিল। ছিপ তো ফেলেছি, এবার মাছ এসে চারা খায় কিনা সেটাই দেখার।
জানো ওয়াটসন, সেই স্পেকলড ব্যান্ড কেসটার কথা মনে পড়ছিল। মনে আছে সেবারও আমি আর তুমি একটা ঘরে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। দূর থেকে একটা ঘড়ি 15 মিনিট অন্তর অন্তর ঢং ঢং শব্দ করে সময়ের জানান দিচ্ছিল। সেটাও মনে হয় একটা সময়ের পর থেমে গেল। তো এভাবেই কাটলো বেশ কিছুক্ষণ। রাত 2টো নাগাদ একটা মৃদু শব্দে আমি টান টান হয়ে বসলাম। এই শব্দটা আমি চিনি, আমরা সবাই চিনি। দরজায় চাবি ঘোরানোর শব্দ। আমি আবছা আলোতে দেখলাম বাড়ির পাশে দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, মানে যে দরজা দিয়ে বাড়ির ভৃত্য বা অন্যান্য কাজে আসা মানুষরা যাতায়াত করেন। একসময় দরজাটা পুরো খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা লোক। লোকটার মাথা দেখা যাচ্ছে, কিন্তু একটা মোটা কালো কোট তার মুখের অনেকটাই ঢেকে রেখেছে, যাতে কেউ দেখতে পেলেও তাকে চিনতে না পারে। আমার অবশ্য তাকে চিনতে অসুবিধা হয়নি। লোকটাকে আপনারা সবাই চেনেন, জোসেফ হ্যারিসন। কি? হে ঈশ্বর, জোসেফ! কি বলছেন আপনি মিস্টার হোমস? জোসেফ? হ্যাঁ, জোসেফ হ্যারিসন বাড়ি থেকে বেরিয়ে এলেন। পা টিপে টিপে আপনার ঘরের জানালার কাছে এসে দাঁড়ালেন। তার হাতে কিছু একটা ছিল, এতক্ষণ ঠাহর করতে পারছিলাম না ঠিকঠাক। এবার দেখলাম সেটা একটা লম্বা ফলা বিশিষ্ট ছুরি। তিনি জানালার ফ্রেমের মাঝে সেই ছুরিটা ফাঁসিয়ে দিলেন। তারপর তার উপর চাপ সৃষ্টি করে জানালার ক্যাচটা পিছন দিকে ঠেলে সেটা খুলে ফেললেন। মিস্টার হ্যারিসন স্বপ্নেও ভাবেননি যে কেউ তার উপর নজর রাখছে। রডোডেনড্রনের ঝোপটা এতটাই ঘন যে সেটা বোঝা সম্ভবও ছিল না, যদিও আমি সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম উনি ঘরের মধ্যে কি করছেন। মিস্টার হ্যারিসন ঘরে গিয়েই 2টো মোমবাতি জ্বালিয়ে ম্যান্টেল পিসের উপর রাখলেন। তারপর ঘরের দরজার পাশে কার্পেটের একটা অংশ গুটিয়ে তুলে ফেললেন। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে দেখছি মিস্টার হ্যারিসন ঘরের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। খানিক হাতড়ানোর পর দেখলাম একটা চৌকো বোর্ড মেঝে থেকে তুলে ফেললেন। এখান থেকেই গ্যাসের পাইপ ঘুরে রান্নাঘরের দিকে চলে গিয়েছে। দেখলাম তিনি সেই গর্ত থেকে সিলিন্ডারের আকারের একটা গোটানো মানপত্র জাতীয় কিছু বের করলেন। বুঝতে অসুবিধে হলো না যে এটাই সেই চুক্তিপত্র। তারপর উনি কাগজটা কোটের পকেটে পুরে বোর্ডটা যথাস্থানে বসিয়ে কার্পেটটা টেনে দিলেন। আমি তখন ঝোপ থেকে বেরিয়ে জানালার পাশে এসে দাঁড়িয়েছি। উনি বেরোনো মাত্র আমি নম্র গলাতেই তাকে বললাম, মিস্টার হ্যারিসন, আই উইল টেক ইট ফ্রম হিয়ার। আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু জিনিসটা আপনার নয়। এর জন্য পার্সিকে অনেক ঝড়ঝাপটা পোহাতে হয়েছে। তাই দয়া করে কাগজটা আমার হাতে তুলে দিন। কিন্তু এর ফল হলো অপ্রত্যাশিত। আমি ভাবতেও পারিনি হাসি খুশি চেহারার জোসেফ হ্যারিসনের মধ্যে এতটা হিংস্রতা রয়েছে। উনি একটা চাপা হুঙ্কার দিয়ে হাতের ছুরিটা আমার দিকে তাক করে লাফ মারলেন। তুই এখানে নজরদারি করতে এসেছিস? দেখাচ্ছি তোকে, আজ তোকে কেটে রেখে দেব। উনি ছুরিটা পাগলের মতো ঘোরাচ্ছিলেন। আমি প্রথমবার একপাশে সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে বললাম, মিস্টার হ্যারিসন, আপনি মিথ্যে এত লড়াই করছেন। আমার অনিষ্ট হলে আপনিও পার পাবেন না। কে চায় পার পেতে? আমি শুধু চাই তোর গলাটা নামিয়ে দিতে। মিস্টার হ্যারিসন আবার আমার দিকে লাফ মেরে ছুরিটা চালালেন। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও এবার আর পারলাম না। ছুরির ফলাটা আমার বাঁ হাতে একটা আলগা আঁচড় কাটলো। ছুরিটা ধারালো হওয়ায় ওই আলগা আঁচড়েই রক্ত ঝরল। বুঝলাম একে বলপূর্বক শান্ত করতে হবে। মিস্টার হ্যারিসনের কান আর চোয়ালের মাঝামাঝি একটা আপার কাট ঝাড়তে হলো। একটাতেই কাজ দিল। উনি ছিটকে ঘাস জমির উপর পড়লেন, আর হাতের চুক্তিপত্রটা ছিটকে পড়লো আমার পায়ের কাছে। আমার আপার কাট খেয়ে কেউ চট করে উঠতে পারে না মিস্টার ফেলপস। ওয়াটসনও সে কথা সমর্থন করবে। হ্যারিসন ঘুষি খেয়ে কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। আমি ওনার কলার ধরে দাঁড় করিয়ে বললাম, আপনি যা করেছেন তাতে আপনার এর থেকেও কড়া শাস্তি হওয়া উচিত। প্রশাসনের হাতে আপনাকে তুলে দিলে তারা যে আপনার কি হাল করবে তা আপনি দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না মিস্টার হ্যারিসন। কিন্তু আমি আপনাকে শাস্তি দেওয়ার কেউ নই।
যা ব্যবস্থা করার অন্যরা করবে। যান, যান এখান থেকে, যান। তুমি ওকে যেতে দিলে হোমস, কিন্তু এই যে তোমার স্বভাব বিরুদ্ধ। মাই ডিয়ার ওয়াটসন, আমি আজ ভোরেই ফোর্বসকে সব কথা জানিয়ে দিয়েছি। পারলে গ্রেপ্তার করুক, কিন্তু আমার মনে হয় হ্যারিসন ইতিমধ্যেই চম্পট দিয়েছে, আর সরকার পক্ষের জন্য সেটাই ভালো। কেন বলছো? কারণ লর্ড হোল্ডহার্স্ট বা মিস্টার ফেলপস কেউই চাইবেন না বিষয়টা নিয়ে অহেতুক শোরগোল হোক বা সেটা পুলিশ আদালত অবধি গড়াক। কিন্তু কিন্তু মিস্টার হোমস, চুক্তিটা এতদিন আমার বেডরুমেই ছিল, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তাই ছিল মিস্টার ফেলপস। আর জোসেফ, জোসেফ আমার এত ঘনিষ্ঠ ছিল, সে আমার এরকম সর্বনাশ করতে উদ্যত হয়েছিল। জোসেফের মতো হাসি খুশি একটা মানুষ বাস্তব জীবনে এরকম কুটিল অপরাধী। ও গড, ও গড। মিস্টার হোমস, আপনার মুখে না শুনলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। জোসেফ। বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়াটা শারীরিক অসুস্থতার মতোই ক্ষতিকর। পার্সি দু হাতে মুখ ঢেকে নিজের অস্থির স্নায়ুগুলোকে বাগে আনার চেষ্টা করল। হোমস তাকে সামলে উঠতে দিল। আমি জানি রহস্যের অজানা দিকগুলো ও খোলসা করে বলবে। ফেলপসের কথার খেই ধরেই ও বলল, জোসেফ হ্যারিসনকে দেখে তার শয়তানি বুদ্ধির আঁচ পাওয়া কঠিন। বেহিসেবি জীবনযাত্রা তাকে এই অপরাধের দিকে ঠেলে দেয়। আমি খোঁজ নিয়ে দেখেছি, স্টক মার্কেটে ওনার ভরাডুবি হয়েছে, পিছনে পাওনাদার তাড়া করেছে, তাই নিজের ভাগ্য ফেরাতে তিনি একরকম মরিয়া হয়ে উঠেছিলেন। তবে শুধু লোকসানে দোহাই দিলে হবে না। জোসেফ হ্যারিসন অত্যন্ত স্বার্থপর এক মানুষ। তিনি ভালো করেই জানতেন নিজের বোনের বাগদত্তার সর্বনাশ করছেন, জানতেন এতে তাঁর নিজের পরিবারের সম্মান ও সততা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু কোনো কিছুতেই তিনি পিছপা হননি। কিন্তু হোমস চুক্তিপত্রের কথা পার্সি এবং লর্ড হোল্ডহার্স্ট ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানতেন না। তাহলে সেটা জোসেফ হ্যারিসনের হাতে পৌঁছলো কি করে? হ্যাঁ, এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছে মিস্টার হোমস। হোমসের পাইপ নিভে গিয়েছিল, তাতে ফের অগ্নিসংযোগ করে সে আরম্ভ করল। এই সেই পর্ব যেখানে আমি জানি অবাক হব এবং প্রতিবার হইও। এই নিয়মের কোনো হেরফের নেই। হোমস পাইপে টান দিয়ে বলল, এই কেসের দ্বৈত চরিত্র রয়েছে। খালি চোখে দেখলে মনে হবে অপরাধের অন্ধকারে এক চিলতে আলো দেখা যাচ্ছে না, কিন্তু ডিডাকশন ও অ্যানালিসিসের চশমা পড়লেই দেখা যাবে চারপাশে রাজ্যের প্রমাণ ঠিক ঠিক করছে। এত প্রমাণ যে প্রয়োজনীয় সূত্রগুলো ঢাকা পড়ে গিয়ে নেহাতি অবান্তর তথ্যগুলো চোখে পড়ছে। তাই পুরো ঘটনাক্রম সাজাতে একটু অসুবিধে হয়েছে। আমার জোসেফের উপর সন্দেহ হয় প্রথম দিন আপনার মুখ থেকে চুরির বর্ণনা শোনার পর। আপনি বলেন সেই রাতে লন্ডন থেকে আপনার আর জোসেফের একসাথে ফেরার কথা ছিল। তাহলে জোসেফ ফরেন অফিসে এসে আপনার সাথে দেখা করে একসাথে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে, এইটা ভাবা কি খুব অস্বাভাবিক? তাছাড়া আপনি নিজেই বলেছেন ফরেন অফিসের করিডর, তার বিভিন্ন রাস্তা আপনি নিজেই আপনার পরিবার পরিজনকে চিনিয়েছেন। তারপর বাড়িতে চোর পড়ল, অর্থাৎ বেডরুমের জানালার বাইরে সেই নিশুত রাতের অতিথি। সে এসে আমার কাজটা সহজ করে দিল। ব্রিয়াব্রেতে আপনার বেডরুম আদতে জোসেফের ছিল এবং এই ঘরের কোনো এক অজ্ঞাত খুপরিতে কিছু লুকিয়ে রাখার সুযোগ তার কাছেই সবচেয়ে বেশি ছিল। যখন শুনলাম চোর জানালা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছিল এবং বাড়িতে দামি কোনো জিনিসই নেই, সন্দেহটা বিশ্বাসের আকার নিল। মনে করুন যে রাতে আপনার ঘরে নার্স ছিল না, সে রাতেই প্রথম আপনার ঘরে উৎপাত হয়। এইটাই আমায় বলে দেয় যে ওই লম্বা কোট আর উঁচু কলারের পেছনে যেই থাকুক, সে এই বাড়ির রকম সকম খুব ভালো জানে। ইস, এই যে জলের মতো পরিষ্কার মিস্টার হোমস, এইটা আমার মাথায় আগে ঢোকেনি কেন? আমার মনে হয় এবং আমি বেশ নিশ্চিত ঘটনাগুলো এইভাবে ঘটে। সেই বৃষ্টির রাতে মিস্টার হ্যারিসন চার্লস স্ট্রিটের ওপর সেই দরজা দিয়ে আপনার অফিসে ঢোকেন। ওনার চুরির কোনো অভিপ্রায় ছিল না। উনি ওই অফিস বাড়ির রাস্তাগুলো চিনতেন, তাই সরাসরি আপনার অফিস ঘরে চলে আসেন।
আমার মনে হয় আপনি বেরোনোর পরপরই উনি ঘরে ঢোকেন এবং সেখানে কাউকে দেখতে না পেয়ে ঘন্টা বাজান। সম্ভবত ঠিক তখনই তার চোখে পড়ে টেবিলের ওপর পড়ে থাকা চুক্তিপত্রটা। ধুরন্ধর হ্যারিসন প্রথম দর্শনেই বোঝেন যে এই সরকারি নথির মূল্য অপরিসীম। তাই একটুও সময় নষ্ট না করে সেটা হস্তগত করেন এবং ওই চার্লস স্ট্রিটের রাস্তা ধরেই চুপচাপ কেটে পড়েন। আপনি তখন বেয়ারার ঘরে এবং তাকে ঘুম থেকে তুলে ঘন্টার আওয়াজ পেয়ে ওপরে আসতে আপনাদের কয়েক মিনিট খরচ হয়। জোসেফের কাছে সেইটাই যথেষ্ট ছিল। ফরেন অফিস থেকে বেরিয়ে তিনি সোজা স্টেশনে যান এবং সেখান থেকে ট্রেন ধরে ওয়াকিং। রাস্তায় বা বাড়ি এসে আমার মনে হয় জোসেফ সেই চুক্তিপত্র আরো খুঁটিয়ে পরীক্ষা করেন এবং বুঝতে পারেন জিনিসটা সাক্ষাৎ সোনার খনি, যা তার কপাল ফিরিয়ে দেবে। হয়তো সেটা ফরাসি দূতাবাস বা অন্য কোনো শাঁসালো মক্কেলের কাছে বিক্রি করার ধান্দাতে ছিলেন। তিনি সেটা মেঝের বোর্ডের নিচে লুকিয়ে ফেললেন। ভাবলেন দু একদিনের মধ্যে তা বের করে সম্ভাব্য ক্রেতা খুঁজবেন, কিন্তু তার সমস্ত পরিকল্পনা বানচাল করে দিলেন আপনি, মিস্টার ফেলপস। সেই রাতে আপনি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলেন। তখন আপনার মানসিক এবং শারীরিক অবস্থা দুই ভেঙে পড়েছে। আপনি ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন এবং হ্যারিসনকে সেই বেডরুম ত্যাগ করতে হলো। ইমার্জেন্সি বলে কথা, তাই জোসেফ হ্যারিসন কোনো ওজোর আপত্তি খাটাতে পারলেন না। ঘরে আপনাকে নিয়ে সবসময় অন্তত দুজন থাকতেন। এদিকে মিস্টার হ্যারিসন ভেবেছিলেন যে তিনি চোরাই মাল একটা নিরাপদ আস্তানায় গচ্ছিত রাখছেন। সেটার নিরাপত্তা হঠাৎ করে এতটাই বেড়ে গেল যে তিনি নিজেও আর জিনিসটার নাগাল পেলেন না। ভাবুন কি যন্ত্রণাদায়ক পরিস্থিতি। হাতের কাছে এমন একটা জিনিস রয়েছে যা হ্যারিসনকে প্রচুর টাকা এনে দিতে পারে। সে জানে জিনিসটা কোথায় রয়েছে, কিন্তু ঠিকানা জানলেও তার কাছে পৌঁছানোর রাস্তা নেই। হ্যারিসনের দেয়ালে পিঠ ঠেকে গেল। এবার তার কাছে তখন চুরি ছাড়া আর কোনো রাস্তাই নেই। আচ্ছা মিস্টার ফেলপস, চোর আসার রাতে আপনি ওষুধ খাননি, তাই না? হ্যাঁ মিস্টার হোমস, সেদিন সুস্থ বোধ করছিলাম খানিকটা, তাই মনে হয়েছিল ওষুধটা না খেয়ে দেখি কেমন থাকি। কিন্তু আপনি কি করে? আপনি ওষুধটা খেলে ঘুম থেকে উঠতে পারতেন না। আমার দৃঢ় বিশ্বাস সেদিন হ্যারিসন আপনার ওষুধে নিশ্চয়ই কিছু মিশিয়েছিলেন। ভেবেছিলেন আপনি তার প্রভাবে নিঃসাড়ে ঘুমোবেন আর সেই মৌকায় ঘরে ঢুকে তিনি ওই চুক্তিপত্র নিয়ে চম্পট দেবেন। তাই আপনাকে দেখে সে বেজায় চমকে যায় এবং সেখান থেকে পালায়। হয়তো সে আবারও ওই ঘরে ঢুকে জিনিসটা হাতানোর চেষ্টা করত, সমস্ত সাবধানতা অবলম্বন করেই অবশ্য। আমি চোর আসার কথা শুনে মনে মনে ওকে ফাঁদে ফেলার প্যাঁচ কষি। আপনাকে লন্ডন নিয়ে আসার অচিলায় ওখান থেকে সরালাম। হ্যারিসনের কাজটা হয়েও হলো না। ঘর থেকে পার্সি অন্যত্র চলে গেলেন ঠিকই, কিন্তু তার অনুপস্থিতিতে এবং আমার অনুরোধে সেখানে অ্যানি হ্যারিসন সারাদিন বসে রইলেন। আমি চাইছিলাম এই ধূর্ত ও স্বার্থপর মানুষটার মুখোশ টেনে খুলতে, আর সেটা করার জন্য তাকে হাতে নাতে ধরতে হতো। এবার রাতের অন্ধকারে ওই জানালা খুলে ঢোকা ছাড়া মিস্টার হ্যারিসনের সামনে আর কোনো গতি ছিল না। আমি তারপর রডোডেনড্রনের ঝোপের আড়ালে বসে রইলাম। মিস্টার হ্যারিসন এলেন, চুক্তিপত্র সেই গোপন জায়গা থেকে বের করলেন, তারপর আমার হাতে ধরা পড়লেন। ঘরের মেঝে দেখে আমি বুঝেছিলাম জিনিসটা কোথায় লুকোনো থাকতে পারে, কিন্তু মেঝের 12টা বাজিয়ে সেটা বের করার ইচ্ছে আমার ছিল না। সেই কাজটা আমি জোসেফের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। ওনার কাছে আমি কৃতজ্ঞ আমার এই কাজটা করে দেওয়ার জন্য। আর কিছু জানার আছে? আচ্ছা হোমস, প্রথমবার মিস্টার হ্যারিসন জানলা দিয়ে ঢোকার চেষ্টা করেন কেন? তখন তো পার্সি ঘরে ছিল, দরজাটায় চাবিও দেওয়া ছিল না। সোজা দরজা দিয়ে ঢুকলেই তো পারতেন। এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। দরজা দিয়ে আসতে হলে 7-7খানা বেডরুম পেরিয়ে তাকে আসতে হতো। কারোর চোখে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল। উল্টো দিকে লন টপকে জানালা দিয়ে এসে ঘরে ঢুকলে কেউ টেরটিও পেত না। এবার পার্সি মুখ খুলল, আর আমি বুঝলাম আমার ছোটবেলার বন্ধু একজন সত্যি মহানুভব ব্যক্তি। যে মানুষটার জন্য সে সর্বস্ব খোয়াতে বসেছিল তার পক্ষ নিয়েই দেখলাম পার্সি কথা বলছে। ভুল তো জোসেফ করেইছে এবং এই ভুলের কোনো মার্জনা নেই। তবে তবে আমার মনে হয় মিস্টার হোমস, ও আপনাকে খুন করতে বা আপনার উপর আঘাত হানতে চায়নি, স্রেফ ভয় দেখাতে চেয়েছিল। হয়তো ভুল করে আপনার হাতে লেগে গেছে।
ও হয়তো ছুরিটাকে যন্ত্র হিসেবে ব্যবহার করার জন্য এনেছিল। ও ওরকম কি করে করলো? পরিস্থিতি ওর সততার বলি নিয়ে নিল মিস্টার হোমস। এই কথা শুনে হোমস এক দৃষ্টে তাকিয়ে রইল পার্সির দিকে। বুঝতে চেষ্টা করলো এই মানুষটা কোন ধাতুতে করা। হোমস বারবার বলে এসেছে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং তার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার কাজটা নেহাতি রসকসহীন, আবেগহীন একটা বাঁধা ছকে চলে। আজও সেই ছাঁকনি দিয়ে, আবেগটা বাদ দিয়ে শুধু সাদা কালো বাস্তবটাই রাখল সে। সেই তীক্ষ্ণ হাসিখানা হেসে বলল, হতে পারে, কিন্তু মিস্টার হ্যারিসনের মতো মানুষ কি করতে পারে আর কি নয় সেটা হলফ করে বলতে পারবো না। আর মিস্টার ফেলপস, এরকম পরিস্থিতির শিকারের ওপর আমি ভরসা করতে পারবো না, কারণ আমি তার পরবর্তী শিকার হতে চাই না। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দি নেভাল ট্রিটি। গল্প পাঠে মীর, দীপ, অগ্নি, সোমক, শ্রী, লাজবন্তী, গোধূলি, শুভদীপ চক্রবর্তী ও বিমল। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম এবং শুভ। গল্পের অনুবাদ ও নাট্যরূপ পুষ্পল। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। পর্ব পরিচালনায় অগ্নি ও দীপ।